মীর কাসেম আলী লন্ডন থেকে ফিরে এসে ফাঁসির মঞ্চে গেছে, কিন্তু দেশ ছেড়ে যায় না, দেশের বাইরে থেকে আসে ফাঁসির মঞ্চে বরণ করে নিয়েছে। সৎসাহস ছিল তাদের। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ইসলাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক বেশি। ম্যাডামটি বললেন অনেক ভালো, আর শিবির অনেক ভালো কাজ করে। শিশির মোহাম্মদ মনির ভাই তখন বিশ্ববিদ্যালয় সভাপতি, গালিব ভাই আক্তার ভাই সেক্রেটারি, এবং গালিব ভাই সাংগঠনিক সম্পাদক। তো ওনারা আসেন এই ক্যাম্পাসের আর্টস ফ্যাকাল্টির নিচে। আসার পর আমি বললাম যে ভাই এখানে কিছুক্ষণ পরে মারামারি হবে। মহিউদ্দিন ভাই বলো যে আমি শিবিরের আর্টস ফ্যাকাল্টির সভাপতি। তো এটা বলার পরেই তারা অ্যাটাক শুরু করে আর কি আমাদের উপর। আসলে ছাত্রদল এবং ছাত্রলীগ খুব বেশি তো পার্থক্য নাই, কারণ হচ্ছে যে আমরা হলে দেখতাম যে যারা ছাত্রলীগ ছিল, সরকার চেঞ্জ হওয়ার পরবর্তীতে এদের অধিকাংশ ছাত্র দল হয়ে যায়। আপনি বলেন রুকনুরের গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয় ভোট আছে, কয়টা লোক ডাক দিলে সে আসবে? তো এই যে এত ভোট পাইলো, মানে নির্বাচিত হলো, কিভাবে পাইলো, এগুলো কে দিয়েছে? আমি তখন স্যারকে ফোন দিই, বিসি স্যারকে, স্যার আমি শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আপনার সাথে দেখা করব। আমি চ্যালেঞ্জ করছি। ওই সময় ছাত্র দলের একটা মিছিল আমরা ক্যাম্পাসে দেখতাম, 10 জন বা 20 জন লোক মিছিল করে, ব্যানার ধরার লোক না, ধরা, কোন দিকে পুলিশ সুইসাল দেওয়ার আগে দৌড় দেয়। তো ওই সময় ছাত্র দল এখন মিছিল করে 5,000 7,000 লোক নিয়ে। তো এখন বাকিরা কোথায় ছিল? তারা নিশ্চয় গুপ্ত ছিল। সাইদি হুজুরের যে ভবিষ্যৎবাণী ছিল যে বেশি লাফালাফি করবেন না, এমন আপনারা আমাদের মৌলবাদী বলেন, মৌলবাদীরা থাকে মূলে, আগাবাদীরা থাকে আগায়, বেশি লাফালাফি করলে এমন ভাবে ঝাঁকি দিব, দিল্লিতে যায় টুকপুর করে পড়বে। 1-to-1 অথবা 5 জনের ছোট ব্যাচে আপনি বা আপনার সন্তান শিখতে পারেন শুদ্ধ কোরআন। কোনো রেকর্ডেড ক্লাস নয়, অভিজ্ঞ শিক্ষক অনলাইনে সরাসরি আপনার পড়া শুনবেন এবং ভুল শুধরে দেবেন। পাশাপাশি মেয়েদের জন্য থাকছে মহিলা শিক্ষিকা। নিশ্চিন্তে কোরআন শিখতে এখনই মেসেজ দিন। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইনোভা টক্সের আজকের পর্বে। 2009 থেকে 2013 যে সময়টাতে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, সেই সময়টাতে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী ছাত্র শিবির কী ভূমিকা পালন করেছিল, সেই সময়টাতে ইসলামপন্থীদের অবস্থান কী ছিল, যদি আপনি সে বিষয়ে জানতে চান, এবং একই সাথে 2024-এর জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের সাথে কারা পাশে এসে দাঁড়িয়েছিল, লজিস্টিক সাপোর্ট কারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দিয়েছে, সেই গল্পগুলো যদি জানতে চান, তাহলে আজকের এপিসোডটি আপনাকে অবশ্যই দেখতে হবে। কারণ আজকের এই এপিসোডে আমরা এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি 2012-13 এই সময়টাতে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন, এবং একই সাথে 2024-এ যখন বাংলাদেশে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই সময়টাতে যিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর শাহবাগ থানার আমিরের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে, বাংলাদেশের এই ঐতিহাসিক মোমেন্টামে যিনি ওতপ্রোতভাবে সশরীরে এবং পরোক্ষভাবে অতিথি ধারার ন্যায় সাথে ছিলেন, প্রত্যেকটি ঘটনায় যিনি অনুঘটকের মতো নিজের উপস্থিতি জানান দিয়েছেন, তিনি আমাদের সবার প্রিয় অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। আজকের এপিসোডে আমাদের আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাহফুজ ভাই, আপনি দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত, ছাত্র রাজনীতি, এবং পরবর্তীতে বৃহত্তর অঙ্গনে বাংলাদেশ জামায়াতের রাজনীতির সাথে জড়িত আছেন। ছাত্র রাজনীতিতে আপনি বেশ ক্রুশাল কিছু মোমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, একটি পর্যায়ে সভাপতির দায়িত্ব পালন করেছেন, অবশেষে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য এবং দাওয়া সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো বাংলাদেশে যখন জুলাই অভ্যুত্থান হয়, সেই সময়টাতে আপনি শাহবাগ থানার আমির ছিলেন। অর্থাৎ যেই থানাতেই বিশ্ববিদ্যালয় অবস্থিত, যেই থানাকে ঘিরেই অথবা যেই জায়গাগুলোতে আন্দোলনের মূল স্পট, সেই জায়গাগুলোতে আপনার নেতৃত্বাধীন আওতাধীন এলাকা ছিল। সব কিছু মিলিয়ে আপনি এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আমরা সেই গল্পগুলো শুনতে চাই। তবে এই গল্পটা শুরু থেকেই জানতে চাইব, আপনি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন এবং কিভাবে আপনি ছাত্র রাজনীতির সাথে জড়িত হলেন, সেখান থেকেই শুরু করতে চাই। আপনি নোয়াখালীতে জন্মগ্রহণ করেছেন যতটুকু আমি জানি। হাতিয়াতে জন্মগ্রহণ করেছেন। ছোটবেলায় পড়াশোনা সেখানেই? জি, আমার গ্রামের বাড়ি হলো নোয়াখালী। 9টা উপজেলা, তার মধ্যে হাতিয়া উপজেলা 6টা আসন, তারপর নোয়াখালী 6, হাতিয়া
আপনি এবার এই প্রার্থীও ছিলেন হ্যাঁ, জামায়াতের ব্যানারে। হ্যাঁ, বিচ্ছিন্ন দ্বীপ, আমাদের চারপাশেই সাগর এবং হচ্ছে নদী, বঙ্গোপসাগর দক্ষিণে, পুরোপুরি বিচ্ছিন্ন একটা এলাকা, কিন্তু মানুষের জন্য, পর্যটকদের জন্য খুবই একটা আকর্ষণীয় স্থান নিঝুম দ্বীপ এবং হাতিয়া, কাজীর বাজার, এই নামার বাজার থেকে লালসর, নিমতলি, এগুলো খুব দেশি বিদেশি অনেক পর্যটকরা আসে। নদীমাতৃক দেশ, জেলেদের মতো বা সব সময় প্রকৃতির সাথে সংগ্রাম করে বেড়ে ওঠা। এবং আমরা 91 সালের ঘূর্ণিঝড় দেখেছি, একেবারে সব কিছু তলিয়ে নিয়ে গেছে, ভাসিয়ে গেছে, অনেক প্রায় 2000 অধিক মানুষ মারা গেছে, আমাদের ঘর বাড়ি পড়ে গেছে, সেরকম সময় আমরা দেখেছি। আর হাতিয়া থেকে বের হওয়ার সময় বিশেষ করে নদী পার হইতেই হয়, এবং সেগুলো দেখে দেখে আমাদের বড় হয়ে ওঠা। মানে একটা সংগ্রাম বা একটা হ্যাঁ, যুদ্ধ, সংগ্রাম এই মানসিকতা আপনার মধ্যে ছিল আমার ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে ছিল। এবং আমার বাবা একজন স্কুল টিচার, মানে তিনি যদিও 1946 সালে টাইটেল পাস করেছেন, হাতিয়াতে প্রথম 2 জন ব্যক্তি কামেল পাস করা ব্যক্তি হাতিয়াতে ঢুকেন, তার মধ্যে আমার বাবা একজন। আচ্ছা। এবং সরসিনা মাদ্রাসা থেকে তখন তারা কামেল পাস করে হাতিয়াতে যান, ও। প্রখ্যাত আলেম ছিলেন। এবং আমাদের ঐতিহ্যগতভাবে হাতিয়াতে সবচেয়ে জমিদার পরিবার বলে আজহার মিয়ার পরিবার, সে আজহার মিয়ার পরিবারে ওনাকে মানে বিয়ে করেন। আজহার মিয়ার বড় মেয়ে তো আমার বড় আম্মা। তো সেই হিসেবে গল্প আছে অনেক। মানে একদিন দুই টিনের মানে ঘরের কাজ করতে গিয়ে বলতেছে যে আমার দাদা বড় না নানা বড়, এরকম আর কি। দাদা হলো পীর সাহেব, এবং মানে হচ্ছে যে কোনো রান্না বান্না হয় না, মানুষ নিয়ে আসে খাওয়ায়, ওনারা দিন প্রচার করার জন্য মূলত হাতিয়াতে গিয়েছেন চরাঞ্চল এলাকায়। আর বা নানা হলেন সবচেয়ে জমিদার। কথা সৈয়াল বলি আমরা, মিস্ত্রি, তাদের সাথে কথা কাটাটি হচ্ছিল কে বড়, কেন আজহার মিয়া কি ঠকলো না জিতলো। তো এর মধ্যে আমার নানা আজহার মিয়া আসে শুনতেছে, বলে যে উনি সমাধান দিলেন যে আমার ব্যয় হলো আখরাতের জমিদার, আমি হলাম দুনিয়ার জমিদার, অতএব দুজনেই সমান, দুজনেই বড়। আচ্ছা আচ্ছা। এরকম আর কি। তো এর পরে আমার বড় মা মারা যায়, এরপরে আমার আবার যিনি আমার মা, তো ওখানে হচ্ছে যে আমার নানা মসজিদে 48 বছর ইমামতি করছেন। তো আচ্ছা। সেখানে এসে আমার আব্বা যখন বিয়ে শাদী করেন এবং নানা হজে যাবেন, ওই সময় তো হজে যাওয়া মানে হচ্ছে 6 মাস 1 বছর বিদায় টিদায় নিয়ে যাওয়া, আসতে পারবে কি পারবে না আসা জানে না। তখন ওই নানার ইমামতির দায়িত্ব সাগরিয়া বড় মসজিদ, যেটা আমাদের জামে মসজিদ, সেখানে ইমামতির দায়িত্ব নেন বাবা। এবং ওই পাশেই আমাদের সাগরিয়া হাই স্কুল, সেখানে হচ্ছে যে আব্বু এই শিক্ষক, ধর্মীয় শিক্ষক হিসেবে যোগদান করেন। যদিও এর আগে তিনি চরসেঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, অনেক বড় চাকরি করতেন, কিন্তু এই দিনই দায়িত্ব পালন করার জন্য বা পরিবার আমাদেরকে নিয়ে বেড়ে ওঠার জন্য তিনি ওইখান থেকে ছেড়ে দিয়ে চলে আসেন এলাকায়। আমরা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন? হ্যাঁ, মাদ্রাসার প্রিন্সিপাল তখন এটা ছিলেন। কি কামিল ছিল? ওইটা তখন আলিম মাদ্রাসা ছিল, পরবর্তীতে ধাপে ধাপে এখন ফাজিল মাদ্রাসা। তো এখন আমার বাবা তখন হচ্ছে যে আমরা 7 ভাই। সরসিনা মাদ্রাসা এখন তো কামিল। সরসিনা মাদ্রাসা তো ওটা না, মানে ওখান থেকে বাবা পাশ করে এসেছেন। আচ্ছা। হাতিয়াতে চরসেঙ্গা মাদ্রাসা ও আচ্ছা 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 আচ্ছা। ওখানকার। হুম, হুম, হুম। তো এখানে আমাদের পড়াশোনা সহ সবকিছু, আমাদের 7 ভাই 1 বোন, বড় পরিবার, এবং বাবা একমাত্র আর উপার্জনক্ষম ব্যক্তি। সেই সময় আমরা শুরু থেকেই, আমার খেয়াল আছে আমার ক্লাস 4 থেকে লজিং, মানে আমাদের এলাকায় লজিং থেকে পড়াশোনা করা, এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি লজিংয়ে ছিলাম, পড়াশোনা করেছি এলাকাতে। পরে নোয়াখালীতে এসে নোয়াখালী শহরেও লজিংয়ে ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিশ্ববিদ্যালয়ে কখন ভর্তি হলেন? আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি 2003-4 সেশনে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। কোন সাবজেক্ট? আমি পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হই, এবং পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার মাধ্যমে আমার পড়াশোনা শুরু হয়। মোটামুটি প্রথম দিকে চিন্তা করেছিলাম যে হয়তো ইউনিভার্সিটি টিচার হব, রেজাল্ট ভালো ছিল, কিন্তু সেকেন্ড ইয়ার ওঠার পরে, সেই সময় 2005 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়তে হলো যে ছাত্র শিবির ওপেন হওয়ার একটা পরিবেশ তৈরি হয়। সেলিমউদ্দিন ভাই তখন কেন্দ্রীয় সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ওপেন হবে, এরকম একটা পরিবেশ।
আমরা অধ্যাপক গোলাম আজম কে প্রধান অতিথি করে রমনা চাইনিজে একটা প্রোগ্রাম ছিল, ইফতার প্রোগ্রাম। সেই ইফতার প্রোগ্রামের আমরা বিভিন্ন জায়গায় টিচারদেরকে দাওয়াত দেই, ঈদ আমাদের উপহারগুলো দেই। সায়েন্স সিরিজ তখন শিবির বের করে, এটা প্রত্যেক টিচারের রুমে রুমে গিয়ে দিয়ে আসি। তো সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের টিচারের রুমে যখন গিয়েছি তখন সেখানে একটা ঘটনা ঘটে যে তখন আমরা যখন উপহারটা দিলাম তখন হচ্ছে ম্যাডাম উপহারগুলো নিলেন, নিয়ে বললেন অনেক ভালো, শিবির অনেক ভালো কাজ করে বা আকর্ষণীয় উপহার। তো ওখানে ছাত্র ইউনিয়নের 2 জন নেত্রী বসা ছিল। আচ্ছা। তারা তখন বলে শিবির এখানে তো নিষিদ্ধ, শিবির কোথেকে আসছে? শিবির নিষিদ্ধ কে করছে? বলে যে পরিবেশ পরিষদ। পরিবেশ পরিষদ কি জিনিস, এটা কি করে? খায় না, মাথায় দেয়। বলে তোমরা এইভাবে কথা বলো কেন? এভাবে কথা, তোমরা কি এটা কি ইসলাম বিশ্ববিদ্যালয়ে পেয়েছো না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পেয়েছো? না, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ইসলাম বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক বেশি। কথা কাটাকাটি শুরু হয়। পরে 2005-এ? হ্যাঁ, 2005-এ। আপনি তখন কোন দায়িত্বে? আমি তখন সমাজবিজ্ঞান ফ্যাকাল্টির সেক্রেটারি। আচ্ছা। সমাজবিজ্ঞান ফ্যাকাল্টির সেক্রেটারি। তো পরবর্তীতে সেখান থেকে মানে আমরা দেখলাম যে তারা তো ছাত্র ইউনিয়ন করলো, ছাত্রদল যদিও তখন ক্ষমতায়, মানে বিএনপি জোট সরকার ক্ষমতায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ওপেন কাজ করতে দিচ্ছে না। তো ছাত্রদলের করিম সরকার ছিল, করিম সরকারকে ফোন দেয় ওরা নেত্রীরা। তো সে চলে আসে, আমাদের খুঁজতে থাকে। আমরা সেখান থেকে মানে প্রোগ্রাম বন্ধ করে চলে আসি। পরের দিন সকালবেলা আবার আমরা ওখানে যাই, ক্যাম্পাসে যাই। এবং ক্যাম্পাসে যাওয়ার পরে সেখানে অনেক লম্বা ইতিহাস। আমরা সেখানে যাওয়ার পরে আমাদের শিশির মোহাম্মদ মনির ভাই তখন বিশ্ববিদ্যালয় সভাপতি, গালিব ভাই আক্তার ভাই সেক্রেটারি, এবং হলো যে গালিব ভাই সাংগঠনিক সম্পাদক। তো ওনারা আসেন এই ক্যাম্পাসের আর্টস ফ্যাকাল্টির নিচে। আসার পর আমি বললাম যে ভাই এখানে কিছুক্ষণ পরে মারামারি হবে, একটা পরিবেশ তৈরি হচ্ছে। আমাদের এক বন্ধু, তাকে তখন হচ্ছে যে শিবির হিসেবে চিহ্নিত করে, ইংলিশ মিডিয়ামের পরিচালক ছিল মাসুদ, আব্দুল আল মাসুদ, তাকে ধরার জন্য আমাদের ক্লাসমেট সাদিকুর রহমান মিথুন সে জিজ্ঞেস করে যে শিবির উপরে দিয়ে গেছে, দেখছিস কিনা? আমরা আমি তো দেখি নাই বা ইয়ে করে নাই। পরে আমি নিচে গিয়ে মাসুদকে ফোন দিই, মাসুদ তুই কই? বললো যে আমি তো উপরে আছি। আমি বললাম যে মিথুন ওরা আসতেছে, খুঁজতেছে তোকে। তো তারা ওই দিক থেকে যাওয়ার আগেই ছাত্র ইউনিয়নের ছেলেরা তাকে মার্ক করে ফেলে, এবং তারা যখন নিচে আসে, আসার পরেই হচ্ছে যে তারা ওই আমার ওই বন্ধুটাই সাদিক মিথুন, সে হচ্ছে যে ফোন দেয় যে এই শিবির পাওয়া গেছে, আসেন। এবং ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন, বাম, ছাত্রমৈত্রীরা একত্রিত হয়ে তখন ধরার জন্য আসে কলাবনের গেটে। এবং এসে তারা তখন আমাদের পাশ থেকে একটা ইয়াসিন ভাই নামে একজন সদস্য ছিল, তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো আমরা বললাম যে কেন, কোথায় নিচ্ছেন? তো সে তো আমাদের বন্ধু। বলছে না, সে আমার এলাকার ছেলে, নিয়ে যাইতে হবে, তার সাথে কথা আছে। তো কথা থাকলে আমরা সজাবো, কোথায় নেবেন? আমাদের এখন কদমতলী থানার আমির আমাদের মহিউদ্দিন ভাই, তখন আর্টস ফ্যাকাল্টির সভাপতি, উনি বললেন যে না, আপনাকে আমরা তাকে একা যাইতে দিব না, আমাদেরকে সাথে এক যাইতে কথা বলতে হবে। তখন বল তুমি কি? মহিউদ্দিন ভাই বলে যে আমি শিবিরের আর্টস ফ্যাকাল্টির সভাপতি। তো এটা বলার পরেই তারা অ্যাটাক শুরু করে আর কি আমাদের উপর। এবং আমি তখন আহত হই, আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়। আমাদের আরো মহিউদ্দিন ভাই আহত হয়, কয়েকজন আহত হয়। ছাত্র ইউনিয়ন? ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, সেটা 2005 সালের ঘটনা। কিন্তু আপনারা কিন্তু তখন জোট সরকারের সঙ্গী জোট ছিলেন। সরকারের সময় ছাত্রদল তখন ইয়েতে মধুর ক্যান্টিনে বসে বসে মিটিং করতেছে, এদিকে ছাত্রলীগ আমাদেরকে মারতেছে, ইয়ে করতেছে। আসলে তো ওই সময় পরিস্থিতি ছিল তৃতীয় চতুর্থ বছরেই পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার আমলে আবার আওয়ামী লীগ আসবে বা এরকম একটা হাইপ তোলার চেষ্টা করে, ছাত্রদলও আস্তে আস্তে মানসিকভাবে দুর্বল হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি আর কি। তখন কি শিবির এবং ছাত্র দলের মধ্যে সেই জোট বা সমঝোতা এটা অনেকটা দুর্বল হয়ে গেছে? না, জোট সবকিছু আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েতেও তারা আমাদেরকে ওপেন ভাবে কাজ করতে দিত না আর কি। ক্যাম্পাসের ভিতরে মানে শিবির ওপেন ভাবে তারা সবাই মিলে শিবিরকে দমন করে রাখার চেষ্টা যেটা ছিল সেটা ছিল আর কি। মানে সেন্ট্রাল বা কেন্দ্রে যাই হোক, কেন্দ্রে যাই হোক, বিশ্ববিদ্যালয়ে কোনো
তো ছাড় জানতো নেই। শিবির আছে বা আমরা মানে হলগুলোতে আছি, ইয়াতে আছি সবকিছু কিন্তু একদম ব্যানার ফেস্টুন লাগিয়ে যে ওপেন যে কার্যক্রম করা হুম, হুম, মানে হুম। সেটা তারা দিত না। তারা ক্রিয়াশীল সংগঠন আমরা আমাদেরকে প্রতিক্রিয়াশীল। প্রতিক্রিয়াশীল এরকম একটা ইয়ে নিয়ে তারা চেষ্টা করছে আরকি সবসময়। আচ্ছা। দমিয়ে রাখার চেষ্টা করছে। পরবর্তীতে আমরা সেখানে যখন আহত হয়ে যাই আমাকে এই কলা ভবনের গেটে কলা ভবনের নিচে একটা রুমের মধ্যে আটকে রাখে। আমি তখন রক্ত পড়তেছে, মাথা থেকে রক্ত ঝরতেছে। আমি তখন মাথায় চাপ দিয়ে ধরে বললাম যে, "আমাকে একটা রিক্সায় বা কোনোভাবে বের হওয়ার ব্যবস্থা করে দেন।" স্যার বলল যে, "কেউ বের হবা না। যাদের ওখানে বাইরে মারামারি হচ্ছে, ইয়ে হচ্ছে।" তো আমি খুব মনোনিবেদন করার পরে একজন ভাই ও ছাত্র, আমি তার নামও জানি না বা চিনি না, সে নিচে বের হয়ে বলল যে, কলাবন পশ্চিম পাশের গেটে সে একটা রিক্সা দাঁড় করায়। আমাকে বলে যে, "আপনি বের হয়ে যান। কিন্তু আমি আপনার সাথে যেতে পারব না। আমাকে ওরা মার্ক করলে পরবর্তীতে সমস্যা হবে।" তখন আমি এই মাথা হাত দিয়ে রক্ত চেপে ধরে আমি তখন গিয়ে রিক্সায় ওঠার চেষ্টা করি। রিক্সায় উঠি, রিক্সায় ওঠার পরে কলাবনের গেট দিয়ে বের হয়ে রোকেয়া হলের সামনে কাছাকাছি গেলে তখন ওই আমার বন্ধু আব্দুল আল মাসুদ এবং আরেকজন ভাই মহিবুল্লাহ ভাই তারা হচ্ছে তখন এসে আমাকে দেখে রিক্সায় উঠে। তারা যখন আমাকে রিক্সায় ২ পাশ থেকে ধরে তখন আমি অজ্ঞান হয়ে যাই। তখন ও। আমাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। ওই ঘটনায় আমাদের জাহিদ ভাই সাবেক কেন্দ্রীয় সভাপতি, তিনি তখন কেন্দ্রীয় দাওয়া কার্যক্রম সম্পাদক ছিল। তাকেও আমাদের শহীদ আব্দুল মালেক ভাইকে যেভাবে ক্যাম্পাসে মেরেছে ওইরকম করে তাকেও মেরে ফেলার চেষ্টা করে। তিনি তখন সেখানে ছিলেন? তিনি আমরা আহত হয়েছি বা ক্যাম্পাসে ঘটনার সমস্যা হচ্ছে এরকম শোনার পরে তিনি ধানমন্ডি থেকে ক্যাম্পাসে আসছিলেন মহল চত্বরে। তখন তাকে পেয়ে তাকে অনেক রক্তাক্ত করা হয়, ফেলে দিয়ে মারা হয়। তখন ওই আমাদের আরও লোকজন যারা ওই সূর্য সেন হলের সামনে রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে অপেক্ষামান ছিলেন বা তখন যখন তারা দেখতে পায় যে জাহিদ ভাইকে মারতেছে তখন তারা ওখান থেকে আসে, ধাওয়া দেয় ছাত্রলীগকে এবং ছাত্রলীগ এক পর্যায়ে শিবিরের সাথে টিকতে না পেরে ছাত্রলীগ তখন আউট হয়ে যায় ক্যাম্পাস থেকে। শিবির তখন ওখানে মিছিল করে এবং বিসি কার্যালয়ের সামনে তখন শিশির মাহমুদ মনির ভাই সহ এখানে সমাবেশ করে বক্তব্য দেয় এবং সেখান থেকে মিছিল নিয়ে আমাদের ভাইয়েরা যখন মেডিকেলে আমাদেরকে দেখতে যায় ঢাকা মেডিকেলে, তখন ওখানে আবার হামলা করে ছাত্রলীগ, ছাত্রমৈত্রী সহ যারা ক্যাম্পাসে আউট হয়ে গেছিল তারা সুসংগঠিত হয়ে এই লিয়াকত শিকদার টিকদারের নেতৃত্বে তখন আবার হামলা করে। ওখানে আবার ধাওয়া পাল্টা দেওয়া হয় অনেকক্ষণ। তো যখন প্রথম রমজান ছিল যার কারণে ইফতারের সময় পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে ২ গ্রুপকে সরাই দেয় এবং শিবির তখন গিয়ে ঢাকা আমাদের প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করে এবং পরবর্তীতে ওই দিনে হচ্ছে যে আমাদের মহসিন হলের একটা ইফতার প্রোগ্রাম ছিল। আমরা প্রত্যেকটা রুমে গিয়ে শিবিরের পক্ষ থেকে ইফতারের দাওয়াত দিয়েছিলাম। আমরা ভাবছিলাম যে ইফতার প্রোগ্রাম হবে কি হবে না, একটা ইয়েতে কেউ তো আর খবর রাখতে পারেনি। তখন এই পিজি হাসপাতালের নিচে অডিটোরিয়াম, ওই অডিটোরিয়ামে প্রায় ২,০০০ লোক মানে এখানে মানে সব মিলে আরকি ১,২০০-১৩০০ হবে। আমাদের পুরো হল ভর্তি হয়ে যায় এবং প্রোগ্রাম হয়, খাওয়ার শর্ট পড়ে যায়। আচ্ছা। এরকম একটা পরিস্থিতি আরকি। তো এরপরে আবার সবাই আমরা ক্যাম্পাসে আসি এবং তখন ওই আমার একাডেমিক যে স্বপ্ন ছিল যে আমি শিবির হিসেবে ওইভাবে পরিচিত না, কিন্তু হচ্ছে যে আমি রেজাল্ট ভালো করে টিচার হব বা ইয়ে হব সেটা তখন যেহেতু আমি এই অন্য একটা ইয়ে ধাক্কা হয়েছে লাগলো ধাক্কা আরকি লাগে। আপনার। তখন পড়াশোনা করি কিন্তু হচ্ছে যে ভাই হয়তো রেজাল্ট তো আমি রেজাল্ট ভালো লিখতেছি তারপর নাম্বার পাচ্ছি না। সবই স্যাররা অ্যাপ্রিশিয়েট করতেছে কিন্তু দেখা যাচ্ছে নাম্বার দেওয়ার সময় কিছু কম দিয়ে ফার্স্ট ক্লাস যেন না পাই, এরকম একটা বৈষম্যের মানে আপনি শিকার কি হই। তখনই কি ট্রিগার্ড হইলেন যে আপনি আ হচ্ছে শিক্ষকতা বা প্রফেশনাল লাইফে না গিয়ে আপনি একজন হ্যাঁ, পলিটিশিয়ান? তখন পলিটিশিয়ান না, তখন আমার ইয়ে ছিল যে আমি হয়তো এখান থেকে ভালো করে আমার অনার্সটা শেষ করে হয়তো আমি পিএইচডির জন্য বা ইয়ার জন্য দেশের বাইরে যাব, পড়াশোনা করব। আচ্ছা। এরকম একটা ইয়ে নিয়ে পড়াশোনা করি আরকি। টিচার হওয়া হবে না। এখানে আমাকে যতই ভালো করে আমাকে দিবে না। আমার খুব তখন তো আপনি আমার মাত্র খুব সম্ভবত সেকেন্ড ইয়ার বা থার্ড সেকেন্ড ইয়ারে ইয়ার, পড়েন। হ্যাঁ, সেকেন্ড ইয়ার মাত্র শেষ হইলো। তো পরবর্তীতে যেহেতু আমি মার্কড ওখানে তো ডিপার্টমেন্টে বামপন্থী যারা টিচার আছেন বা হচ্ছে যে আমাকে খুব সুন্দর, সুন্দর কথা বলতেন। আমাদের দানেন চন্দ্র বর্মন ছিলেন, ইয়ে ছিলেন। কিন্তু নাম্বার দেওয়ার সময় দেখা গেল যে বৈষম্য বা আমরা নাম্বার পাইতাম না। একদিন আমার এক টিচার আমারে ভাইভাতে জিজ্ঞেস করছে, "মাহফুজ তুমি কি করো?" আমি বললাম, "স্যার আমি তো পড়াশোনা করি।" কয়, "আর কি করো?" আমি বললাম, "স্যার টিউশনি করি।" "আর কি করো?" বললো, "স্যার শিবির করি।" এই করে বলার পরে খুব গরম হয়ে গেলাম যে শিবির ৭১ সালে এই করছে, সেই করছে। অনেক বললাম গোলাম আজম মানে অনেক ওনারা যেগুলো বলেন আরকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি বললাম, "স্যার আমি তো গোলাম আজমকে খুব কাছ থেকে দেখছি।
মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এদেরকে খুব কাছ থেকে দেখেছি এবং এদেরকে আমি খুব ভালোবাসি এবং আমি এদের জন্য জীবনও দিতে পারি। তখন আরও গরম হয়ে গেলেন, এভাবে করতে করতে খুব 45 মিনিট আমাকে ভাইভাতে রাখলেন, জানা যে ফেল করাই দেবে বা এরে হবে। তখন স্যার যেহেতু জানতে চাইছে বা আমার জানে, তখন আমি এই জন্য সেই কথাগুলো ভাইভা বলে আসলাম। আমি আমার কথাগুলোই স্যারকে স্পষ্টভাবে বলে দিলাম যে আমি এই কারণে শিবির করি, শিবির সবচেয়ে ভালো ছাত্র, ভালো মেধাবী, বা আমার দুনিয়া আখেরাত পরকাল সব কিছু। রাজনীতি তো মানে ইসলামী রাজনীতির যে কনসেপ্ট, মানে আমরা মনে করি যে আমি এই রাজনীতি করি ইবাদত হিসেবে, কারণ আমি মনে করি যে রাজনীতিটা করাটাই একটা ইবাদত। আকিমুস সালাত বলার কারণে নামাজ পড়া যেমন ফরজ, ওয়াতুজ জাকাত বলার কারণে জাকাত দেওয়া ফরজ, খুতুবা আলাইকুমুস সিয়াম বলার কারণে মানে হচ্ছে যে রোজা রাখা ফরজ, আনাকিমুদ্দিন এই দিন কায়েম করে এই কথা বলার কারণে দিন কায়েম করার যে চেষ্টা প্রচেষ্টা, এটা ইসলামী আন্দোলন, ইকামতে দিনের যে আন্দোলন, এটা করাও ফরজ। অতএব আমি রাজনীতি করি ইবাদত হিসেবে। তো অতএব আমি বললাম যে স্যার এটা আল্লাহ রাসুলের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসুলের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আর রাসুল তো নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, পাশাপাশি তিনি জিহাদ করেছেন, জিহাদের ময়দানে ভূমিকা রেখেছেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্র পরিচালনাটাই তো রাজনীতি। তিনি বিচার করেছেন, বিচার ব্যবস্থা তার হাতে ছিল, তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এখন সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র নামাজ পড়া, শুধুমাত্র রোজা রাখা, এটা তো ইসলাম অ্যালাউ করে না। মানে ইসলাম পরিপূর্ণ না, কমপ্লিট না। তো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই যে রাসূলকে পাঠিয়েছেন দিনকে বিজয়ী করার জন্য অন্য সকল মতবাদের উপর। তো সেই জন্য আমরা মনে করি ইসলামী আন্দোলন যারা আমরা জামাত ইসলামী করি বা ইসলামী রাজনীতি করি, আমরা এটাকে ফরজ মনে করি, ইকামতে দিনের দায়িত্ব হিসেবে আমরা এই আন্দোলন করি। তো স্যারকে এই কথাগুলো যখন বলেছিলাম, স্যার মানে হয়তো আমাকে যুক্তির খাতিরে হয়তো তখন মেনে নেন নাই, কিন্তু ইমপ্রেসড হয়েছেন। পরবর্তীতে সেই স্যারও আমাদের আন্দোলনে যোগদান করেছেন এবং দীর্ঘ সময় একটা অবদান। হ্যাঁ, এটা আমার তো কাছে তখনই কি মাউস ভাই আপনি 2005-এর কথা বললেন, তার মানে হুম। 2001-এ 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসলেও এই 4 বছরে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ওপেন হওয়ার কোনো সিচুয়েশন পায়নি। 2005-এই প্রথমবারের মতো চেষ্টা করেছে। আমরা ওপেন, ওই যে বললাম হলগুলোতে আমাদের কার্যক্রম ছিল, মিটিং হইতো, হইতো, কিন্তু ব্যানার ফেস্টুন দিয়ে যেভাবে সংগঠন করা, সেটা হয়তো আমাদেরকে তারা সবাই মিলে দমন করে রাখার চেষ্টাটা ছিল আর কি। তো 5-এ কি আপনারা ব্যানার ফেস্টুন লাগাতে পারলেন? আমরা তখন ব্যানার ফেস্টুন লাগাই নাই, আমরা কিন্তু এই কার্যক্রমটা আরো ওপেন হলো, হলগুলোতে কারা শিবির করে না করে, বা ছাত্রলীগের সাথে যে দাওয়া পাল্টা দেওয়া, শিবির নারায় থাকবে স্লোগান দিয়ে মিছিল করা ক্যাম্পাসে হইলো, প্রায় 92-93 পরে 17 বছর পরে এই যে উত্থান, আজকের শিবিরের যে উত্থান, সেখান থেকেই মানে ধাপে ধাপে এগিয়ে আসছে আর কি। আমরা তখন এক পর্যায়ে 6 সালে দিয়ে আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চিকা মারি শিবিরের এই যে আদর্শিক যে স্লোগানগুলো দিয়ে, ইয়েগুলো দিয়ে। যদি আমাদের অনেক তখন দায়িত্বশীলরাদের অনুমতি ছিল না, বিভিন্নভাবে আমরা এগুলো যে শিবিরকে মানে ওপেন হয়ে যেতে হবে, ওপেন করতে হবে বিশ্ববিদ্যালয় দেয়ালে দেয়ালে, হলে দেয়ালে দেয়ালে মেরেছে। হলে হলে কলা ভবনের গেটে, ইয়াতে, পর আবার ওগুলো ওরা মুছে ফেলে। তো এই আসলে আপনি ওই সময় তো শিবির অনেক শক্তিশালী সংগঠন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু এই যে বামপন্থী ইয়ে যে মানে আওয়ামী লীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, যারা ইসলামের অ্যাগেনিস্টে যাদের অবস্থান, তারা এই ছাত্র শিবিরকে কোনোভাবে ফ্রিলি অ্যাক্সেস মানে কাজ করতে দিত না, এবং শিবির করে এই জন্য আমাদের অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। আমাদের ভাইদেরকে আমরা দেখেছি যে আমাদের অনেক, শুধু ফজরের নামাজ মসজিদে পড়লে সে শিবির, এটা চিহ্নিত হয়ে যাবে, এবং শিবির তাবলিগ করে না সে, অথচ ফজর নামাজ জামাতে পড়ে বা মসজিদে পড়ে, এদেরকে তখন শিবির হিসেবে মার্ক করে, এদের মোবাইল চেক করা, এদেরকে নির্যাতন করা, এভাবে করতে। এবং আমাদের অনেক ভাইয়েরা মানে ওয়াশরুমে নামাজ পড়েছেন এই এই ইয়া থেকে বাঁচার জন্য, এই নির্যাতন থেকে বাঁচার জন্য। এটা কি 2005-6-এর দিকেও এমন ছিল? 5-6-এর দিকেও ছিল, 4-5-এর দিকেও ছিল, এর আগে তো আরো বেশি ছিল। 97-98 সালে তো আরো কঠিন পরিস্থিতি ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন তো মানে কল্পনাও করা যেত না যে সে শিবির করবে অথচ হলে থাকবে বা হচ্ছে ইয়া করবে। তখন আরো বেশি মানে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। এবং আমাদের এই
মানে সময়গুলোতে অনেক ছাত্রকে নির্যাতন করা হতো শিবির হিসেবে। লাইব্রেরিতে কোনো একটা বই পাইলে, কোনো একটা কোরআনের মানে ইসলামী সাহিত্য পাইলে ধরে নিয়ে নির্যাতন করা হতো। বই পড়ায় দেওয়া হতো, পড়ায় দেওয়া হতো। আমি একবার এই শিশির বাংলার একটা দায়িত্ব ছিল, আমাদের হলে একটা ছিল মেহেদী। সে অনেক ছাত্র শিবিরের ছাত্রদেরকে নির্যাতন করতো। তো একবার আমাদের লাইব্রেরি থেকে কিছু একদম বইয়ের দোকান থেকে থেকে অনেকগুলো বই পড়ায় দিছে। তো তাকে একটা কোরআন গিফট করার জন্য কে যেতে পারবে? তখন আমারও বললো, আমি বললাম যে আমি পারবো, তার সাথে আমার একটা সম্পর্ক আছে। তো আমি গিয়ে তাকে কোরআন উপহার দেওয়ার পরে সে বলতেছে যে, দোস্ত আমি তো মুসলমান, আমি তো কোরআন পড়াই না। তা আমি বলছি, তুমি কোরআন পড়াও না, তুমি যে ইসলামী সাহিত্যগুলো পড়াচ্ছ এর পাতায় পাতায় তো কোরআনের আয়াত। তো তো তুমি এগুলো পড়াচ্ছ, তুমি তাফিমুল কোরআন পড়াচ্ছ, তো তাহলে তো তোমার কোরআন পড়ানোর বাকি থাকলো কি? তো এভাবে অনেক নির্যাতনের শিকার হয়েছে, যদিও পরবর্তীতে সে হলে থাকতে পারে নাই। সাংবাদিককে নির্যাতন করার কারণে পরে সেই হল থেকে তাকে বহিষ্কার করা হয়। তো এইভাবে নির্যাতন, দমন, পীড়ন শিকার হয়ে আমরা করেছি। এই গল্পগুলো তো যতটুকু জানি যে আওয়ামী লীগ সরকার যখন ছিল সেই সময়কার ঘটনা। আপনি আম- ৫-৬ আমি তো বললাম যে আওয়ামী লীগ সরকার ছিল, সেটা তো আরো ভয়ঙ্কর ছিল। মানে মানে কোনোভাবেই ছাত্র নামাজ পড়া বা একত্রিত হওয়া বা হচ্ছে যে প্রোগ্রাম করা, এগুলো তখন অনেকটা নিষিদ্ধ ছিল। কিন্তু যখন ১ সালে এসে জোট সরকার ক্ষমতায় আসে, তখনও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠানগুলোতে তারা ছাত্র শিবিরকে অ্যাক্সেস দেয় নাই। এবং এক্ষেত্রে এবং ছাত্র দলও সম্ভবত ছাত্র তাদেরকে দল দমন পীড়ন নির্যাতন, আসলে ছাত্র দল এবং ছাত্রলীগ খুব বেশি তো পার্থক্য নাই। কারণ হচ্ছে যে আপনাদের আমরা হলে দেখতাম যে যারা ছাত্রলীগ ছিল, সরকার চেঞ্জ হওয়ার পরবর্তীতে এদের অধিকাংশ ছাত্র দল হয়ে যায়। সামনে আবার শুধু ব্যানারটা চেঞ্জ ব্যানারটা হয়েছে। চেঞ্জ হয়। আবার দেশে যারা ছাত্র দল ছিল তারা আবার সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে একটা বড় অংশ তারা হচ্ছে যে ছাত্রলীগ হয়ে যায়। তো ওরাই আবার নির্যাতনগুলো করতো, আবার হচ্ছে করতো। তো প্যাটার্ন তো মোটামুটি একই ধরনের। এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় বামরা তো সবসময় মানে এই করেছে। তত্ত্বাবধায়কের সময় পরিস্থিতিটা আরেকটু ভালো ছিল, ডেভেলপ করছে। আমরা ওপেন মিছিল, আমরা হচ্ছে যে ব্যানার ফেস্টুন দিয়ে মিছিল না করলেও আমাদের ওপেন কার্যক্রম ছিল। আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতাম, ইফতারের প্রোগ্রাম করতাম, ডাকসুতে বসে বসে ইফতারের প্রোগ্রাম করতাম অনেকগুলো লোক নিয়ে, বা কলা ভবনের সামনে প্রোগ্রাম করতাম। জানতো, বুঝতো, ব্যানার কিন্তু না থাকলে ব্যানার না এভাবে থাকলে একসাথে বসতেন। এভাবে বসতাম। বা আমাদের তখন এই যে কোটা বিরোধী আন্দোলন, মাদ্রাসা ছাত্রদের ভর্তি নিয়ে বৈষম্য, সেখানে আন্দোলন, মিছিল, মিটিং, আমরা ক্যাম্পাসে তখন অ্যাক্টিভিজম করতাম। আচ্ছা, মানে কোটা বিরোধী আন্দোলন নিয়ে একটু বলেন তো। এটি তো আমরা সাধারণ মানুষ জানি যে ২০১৮ সালে নুরুল হক নুরের নেতৃত্বে বা হাসান আল মামুন যারা ছিলেন এরাই শুরু করেছে। বাট এর আগেও শুনেছি ২০১০-৯ এর দিকে ইসলামী ছাত্র শিবির এটি নিয়ে কাজ করেছিল। এইটা মূলত আমরা দেখেছি যে এইটা হলো যে আমার যতটুকু সেটা হলো যে ৫-৬ সালের দিকে, মানে শিশির ওই যে আমরা যে সময়টার কথা বললাম, হুম, 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 ওই সময় ২ টা আন্দোলন হয় পাশাপাশি। হুম। একটা হচ্ছে যে কোটার বিরুদ্ধে, মানে কোটা বিরোধী আন্দোলনটা শুরু হয়, এবং হচ্ছে যে মাদ্রাসা ছাত্রদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সাবজেক্টে, মানে আপনার হচ্ছে যে তারপর হচ্ছে যে ইংলিশ, ইকোনমিক্স, তারপর হচ্ছে যে আপনার পলিটিক্যাল সায়েন্স, ভালো ভালো সাবজেক্টগুলোতে মানে তাদেরকে ভর্তি হতে দেওয়া হয়। ২০০ মার্কস না থাকলে, মানে ইংরেজিতে বা বাংলাতে ইন্টারমিডিয়েটে ২০০ মার্কস পড়ে যারা আসে নাই তাদেরকে এখানে ভর্তি হতে দেবে না। তাহলে এই মাদ্রাসা ছাত্রদের তখন এই বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়। সেই সময় আমরা এই আন্দোলন নেতৃত্ব দিই। আবার হচ্ছে যে যারা হচ্ছে যে ধরেন এই কোটা বিরোধী আন্দোলনটাও তখন শুরু হয়। আমাদের খেয়াল আছে যে কোটা বিরোধী আন্দোলনে আমাদের ভাইরা মিছিল করতে গেছেন ক্যাম্পাসে, তাদেরকে হলে ঢুকতে দিবে না। মানে হচ্ছে যে ছাত্রলীগ আসে ক্যাম্পাসে, তা হলে গেট অবস্থান নেয়। আমাদের মহসিন হলের ছিল রাশেদ ময়মনসিংহের, সে সহ সে ক্যাম্পাস হলের গেটে দাঁড়ায়। তখন আমরা বড়দেরকে বললাম, তোমরা ঠিক আছে, তোমরা ওদিক থেকে প্রস্তুতি নিয়ে আসো, আমরা উপর থেকে নামবো। এখন দেখলাম ২ দিক থেকে মাঝখানে পড়ে তারা হলো যে তখন দাঁড়াইতে পারে নাই, মায়ের টের খাইয়ে তো চলে যায়। তো আচ্ছা। এরকম কঠিন পরিস্থিতি, আমাদের অনেক ভাই তখন আহত হয়, রক্তাক্ত হয় ক্যাম্পাসে। সেই সময় মানে এই কোটার জন্য আন্দোলন শুরু হয় মূলত শিবিরের হাত ধরে এই ২০০৫-৬ সালে। এরপর হচ্ছে যে এটা আবার হচ্ছে তারা তখন অনেক কঠিন আন্দোলন হয়, সেখানে হামলা হয়, ছাত্রলীগ ছাত্রদল যৌথভাবে হামলা করে, এবং হচ্ছে যে বামরা সবাই মিলে, এবং তখন ওই আন্দোলন আবার স্তীমিত হয়ে যায়। এরপর এরপর তো ফ্যাসিবাদ কায়েম হয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর ১৮ সালের দিকে এসে আবার এটাকে রিভাইভ করা হয় বা শুরু হয়, এবং ছাত্ররা তখন আরো মানে একটা নির্যাতন বা একটা দমন-পীড়ন কতদিন সহ্য তখনই করবে? সারা দেশে মূলত হ্যাঁ, আন্দোলনটা তো ছড়িয়ে পড়ে। এবং সেইখানেও ছাত্র শিবির
অনেক পরোক্ষভাবে অনেক বড় ভূমিকা পালন করে। নুরুল হক নূর ভিপি হওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বড় অবদান আছে। কারণ আজকে সে যতই বড়, বড় কথা বলুক না কেন, কিন্তু দেখা গেল যে ছাত্রলীগের এগেইনস্টে এই নুরুল হক নূরকে ভিপি করার জন্য ছাত্র শিবির ভূমিকা রেখেছে এবং হচ্ছে শিবিরের প্রত্যক্ষ কি ভূমিকা ছিল শিবিরের শিবিরের? ভোটে তারা হচ্ছে যে নির্বাচিত এবং সে শিবিরের তৎকালীন সভাপতিদের সাথে মিটিংও করেছে এবং সার্বিক সহযোগিতা নিয়েছে। এখন আজকে যদি সে বলে যে আপনি বলেন নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয় ভোট আছে, কয়টা লোক ডাক দিলে সে আসবে? তো এই যে এত ভোট পাইলো, মানে নির্বাচিত হলো, কিভাবে পাইলো? এগুলো কে দিয়েছে? কোথায় থেকে পারছে? ওই ছাত্রলীগের এগেনস্টে শিবির অনেক ক্ষেত্রে ছাত্র দলেরও ভোট পেয়েছে এবং শিবির প্রত্যক্ষভাবে তাকে সহযোগিতা করে। শিবিরের কি তখন প্যানেল ছিল না? প্যানেল ছিল না, প্যানেল দেওয়া হয়নি, কারণ শিবির প্যানেল দিলে তো তাকে ক্যাম্পাসে অন্য কাউকে প্রত্যক্ষভাবে সাপোর্টও করে নাই, সাপোর্টও করে নাই। পরোক্ষভাবে নুরুল হক নুরুল হক নূরকে নূরকে সাপোর্ট করেছে এবং সে বিজয়ী হয়েছে এবং সার্বিকভাবে সাপোর্ট করা হয়েছে হলগুলোতে, ইয়াগুলোতে। আহ, আপনি বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন কত সালের দিকে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সভাপতি হই 2012 সালের জুলাই জুলাই মাসের শুরুর দিকে। দ্যাট মিনস 2005 থেকে 2012 একটা কঠিন সময়, অনেকগুলো ট্রানজ্যাকশনের মধ্য দিয়ে কিন্তু আপনি হ্যাঁ, কঠিন সভাপতি বলতে আমি দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারি নাই। আমি অনার্স শেষ করেছি জাস্ট 2008 সালের এই 29 ডিসেম্বর তো নির্বাচন হলো। হুম, হুম। 28 আমাদের পরীক্ষাটা শেষ হয়েছে ডিসেম্বরের 12 বা 16 তারিখের দিকে। আচ্ছা। যদি পরীক্ষা শেষ না হইতো হয়তো আমার অনার্সের রেজাল্টে বা অনার্সের সার্টিফিকেট পাওয়াটাও কঠিন হইতো। এবং সরকার চেঞ্জ হওয়ার পরে 2008 সালে 29 ডিসেম্বর সরকার চেঞ্জ হওয়ার পরে আমি 2 দিন মাত্র ক্যাম্পাসে ওপেন যেতে পেরেছি। মানে একদিন আমাকে ক্যাম্পাসের লাইব্রেরির সামনে ছাত্রলীগের বাপ্পি, মানে সে অস্ত্রধারী ক্যাডার ছিল এবং সহসভাপতি ছিল পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের, এবং সে সালাউদ্দিন টুকুকেও মেরেছে, কোপ দিয়েছিল ক্যাম্পাসে। তো সে আমাকে যখন দেখতে পারে, সোহাগ, বাপ্পি, তার হচ্ছে যে মাইদুল, এরকম ছাত্রলীগের মহসিন হলের, এরা, আমি যখন সকাল 8:30টার দিকে আমি ক্যাম্পাসে যাই, জাস্ট ডিপার্টমেন্ট অনেকদিন যাই না, একটু দেখার জন্য পরিবেশ আসলে যাওয়া যাবে কিনা। আমি যখন ওখান থেকে বেরিয়ে এসে মধুর ক্যান্টিন পার হয়ে এই ডাকসু ভবনের সামনে দিয়ে আসতেছে, তখন তারা আমাকে মার্ক করে যে আমার সাথে, তখন আমি তখন মহসিন হলের সভাপতি ছিলাম এবং আমার সেক্রেটারি ছিল আজহারুল ইসলাম ভাই, সেও আমার সাথে ছিল। তো তারা আমাকে মার্ক করে যে আমি ক্যাম্পাসে আসছি, তখন আমাকে ধরার জন্য চেষ্টা করে এবং আমাকে লাইব্রেরি, আমি তখন বুঝতে পারি যে তারা আমাকে ধরবে, তাহলে আমি দৌড়াই পর্যন্ত আসতে পারবো না, এই শাহবাগ পর্যন্ত আসতে পারবো না। তখন আমি চেষ্টা করি লাইব্রেরির ভিতরে ঢোকার জন্য। আমি লাইব্রেরির গেট ধরে যখন এই টান দিই, তখন হচ্ছে তারা পিছন থেকে আমার কলার ধরে পিছনের দিকে টান দেয়। তো আমি তাদেরকে ঝাপটা মেরে ফেলে দিয়ে আমি ভিতরে ঢুকে যাই এবং দ্রুত গিয়ে লাইব্রেরিতে যাই, পত্রিকা পড়ার একটা ডেস্ক ছিল, সেখানে গিয়ে আমি ইয়ার নিচে আশ্রয় নিই, টেবিলের নিচে। তো কিন্তু ওখানে তারা আমাকে অ্যাটাক করে এবং আমার মাথা এবং পায়ে বিভিন্ন সারা শরীরে অ্যাটাক করে। তখন চিৎকার চেঁচামেচির কারণে কর্মকর্তা কর্মচারী সহ সবাই এসে, টিচাররা এসে তখন আমাকে ওখান থেকে হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়। তারা অনেক চেষ্টা করছে আমাকে বের করে নিয়ে যাওয়ার জন্য, বের করে নিতে পারলে হয়তো মেরে ফেলতো বা তাদের পরিকল্পনা ছিল। তারা কর্মকর্তা কর্মচারীরা, যাতে আমি আগ থেকে পরিচিত লাইব্রেরিতে পড়ালেখা করতাম বা কাজ করতাম, তখন তারা আমাকে নিয়ে 3 তলায় একটা রুমের ভিতরে আটকে রাখে এবং দরজাটাও আটকায় দেয়, জাস্ট একটু শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বাতাস বের হওয়ার জায়গা ছিল, কিন্তু বাইরে থেকে বোঝা যেত না যে এখানে কেউ আছে। তো এভাবে আটকে রাখে প্রায় 1.5-2 ঘন্টা আমি ওখানে অবস্থান করি। ছাত্রলীগ তন্ন তন্ন করে পুরো লাইব্রেরিতে খোঁজে যে আমি কোথায় আছি, বের করে নিয়ে যাওয়া হবে। আরও লোক আসে হল থেকে, বিভিন্ন হল থেকে, এবং এক পর্যায়ে আমাকে তারা, মানে প্রক্টর, আমার তখন বিশ্ববিদ্যালয় সভাপতি ছিল জুবাইর আহমদ ভূঁইয়া ভাই, তখন সব শুরুর দিকে ডক্টর সাইফুল ইসলাম তাকে ফোন দেয় যে আপনি যদি না করেন, তাকে উদ্ধার না করেন, তাহলে আমি ক্যাম্পাসে মুভ করবো বা লোকজন নিয়ে আসবো, পরিস্থিতি খারাপ হবে। তখন প্রক্টর এসে পুলিশের প্রহারায় আমাকে ওখান থেকে লাইব্রেরির পিছনের গেট দিয়ে বের করে নিয়ে আসে। আমাকে যখন ওখান থেকে নিয়ে আসে, তখন 2 পাশে ছাত্রলীগ এরকম লাইন ধরে দাঁড়িয়ে আছে, মানে যে কোনোভাবে আমাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু প্রক্টর এবং পুলিশের তখন প্রথম দিকে তারা ভালো ভূমিকা পালন করেছে। পরে তারা আমাকে প্রক্টরের গাড়িতে করে শাহবাগে এসে নামিয়ে দেয়। তো আমাকে বলে যে তুমি ক্যাম্পাসে আসো না। ক্যাম্পাসে কেন আসবে? আমি তো একজন ছাত্র, আমার তো ক্যাম্পাসে যাওয়ার অধিকার আছে, আমার অনার্সে পড়বো, আপনি একজন প্রক্টর হিসেবে
অনেকক্ষণ কথা হয় যে আপনি প্রক্টরের সাথে আমাকে নিরাপত্তা দেওয়াটা আপনার দায়িত্ব। আপনি সেটা না বলে বলতেছেন যে আমরা বলে যে তোমরা তো আমি বললাম, আপনি বলেন যে আমি ছাত্র দলের ছাত্রলীগের আমার দ্বারা কোন একটা ছেলে নির্যাতিত হয়েছে, মাইর খাইছে বা আমি কোনো কারো ক্ষতি করছি এরকম কোনো প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমি তো সবসময় উপকার করার চেষ্টা করছি। আমার হলে এমনও হয়েছে যে একটা ছেলে সে চান্স পেয়েছে কিন্তু ভর্তি হইতে পারে না। সে কাঁদতেছে হলের দিকে তাকিয়ে তাকিয়ে যে এই ক্যাম্পাসে চান্স পেয়েছে কিন্তু ভর্তি হতে পারবে না। পরবর্তীতে দেখা গেলো যে স্টাফরা তাকে জিজ্ঞেস করলো কি সমস্যা, বললো সে তার অর্থনৈতিক দুরবস্থার কথা বা কঠিন পরিস্থিতি যে চান্স পেয়েছে ভর্তি হতে পারবে না। তখন মামারা বললো যে অমুক রুমে যান, আমার 258 নাম্বার রুমে পাঠিয়ে দিল, আমার কাছে নিয়ে গেল। আমি সব শুনে শুনে তাকে রেখে দিলাম এবং তাকে পড়াশোনা থেকে শুরু করে ভর্তি হওয়া সব কিছু আমার টিউশনের টাকা দিয়ে আমি করলাম। এরকম এরকম আরও ঘটনা আছে যে আমাকে হলে দেখা গেলো যে একটা ছেলে বাবা ভ্যান চালায়, তারপর হচ্ছে যে 2 ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে চান্স পেয়েছে মানে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। তো ভর্তি পরীক্ষায় সে চতুর্থ বা অষ্টম হয়েছে। তো তখন তাকে একদিন ছাত্রদল হল থেকে বের করে দিছে মেরে, প্রোগ্রামে যায় না এই জন্য। তো আমার সে এখন কোথায় থাকবে, রিডিং রুমে ঘুমাবে না কি করবে, হল থেকে তার কোনো আশ্রয় নেই। তার বন্ধু বান্ধবরা আমার আসে বললো যে ভাই এরকম অবস্থা, ওকে তো বের করে দিয়েছে। তা আমি বললাম যে ঠিক আছে তাকে আমার রুমে নিয়ে আসো। আমি শুনে টুনে যখন দেখলাম যে তার এরকম মেধাবী একটা ছেলে বা পারিবারিক অবস্থা খারাপ, আমি বললাম ঠিক আছে তুমি আমার রুমে থাকো। আমার রুমে রেখে দিলাম মহসিন হলে, এবং সে এখন ইউনিভার্সিটির টিচার, ঢাকা ইউনিভার্সিটির টিচার। যদিও সরকার চেঞ্জ হওয়ার পরে তাকেও মারছে, তাকেও সেও মার খেয়েছে। তো এরকম অসংখ্য ঘটনা আছে। অনার্সের ফুল টাইমটাতে আপনি হলে থাকতে পেরেছিলেন? আমি হলে ছিলাম তখন তো সরকার চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত এই সময়টাতে আর কি। কিন্তু সরকার চেঞ্জ হওয়ার পরে তো আর ক্যাম্পাসেই ওই যে বললাম ওই ঘটনার পরে তখন আমার দায়িত্বশীলরা আমাকে ওইভাবে ক্লাসে যেতে নিষেধ করে। তখন আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হই মাস্টার্স করার জন্য। ডেভেলপমেন্ট স্টাডিজে আমি মাস্টার্স করি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। আচ্ছা। হ্যাঁ সেখানে সেই সময় আমি কিছুদিন, আপনারা হয়তো জানেন যে আমি ফোকাসের নির্বাহী পরিচালক ছিলাম। তো পরবর্তীতে তো আমাকে ওখান থেকে মহানগরী দক্ষিণে ছাত্র শিবির দায়িত্ব দেয়। মহানগরী দক্ষিণের সেক্রেটারি ছিলাম 11 সালের জানুয়ারি থেকে 12 সাল মানে ডিসেম্বর পর্যন্ত। তো 12 সালের জানুয়ারিতে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি হিসেবে আমাকে দায়িত্ব দেয়। তো ষান্মাসিকে গিয়ে সভাপতির দায়িত্ব পালন। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন পিস অ্যান্ড কনফ্লিক্টে, নর্থ সাউথে পড়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজে। আপনি অ্যাডভোকেট হয়েছেন কিভাবে বা কবে? হ্যাঁ, আমি মাস্টার্স যখন শেষ করি তখন তো ডেভেলপমেন্ট, তাও আমার ওখানে ভালো রেজাল্ট ছিল মোটামুটি। হয়তো ভাবছিলাম যে এনজিও দিক দিয়ে কাজ করব। পরবর্তীতে শিবির আমাকে ছাত্র জীবন শেষ করা, তখন তো কঠিন পরিস্থিতি, ক্রস ফায়ার, গুম, মানে আমাদের এমন হয়ে গেছে আমি যখন কেন্দ্রে একসাথে আমাকে 8টা ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করা লেগেছে। 8টা বিভাগ দায়িত্ব আমার ছিল। যে এই গ্রেফতার হইতো তখন দায়িত্বটা আমার, এবং আমার সাথে আমাকে কেন্দ্রীয় সভাপতি দুষ্টামি করে বলতো ভারপ্রাপ্ত বিষয়ক সম্পাদক। তো আমি ভারপ্রাপ্ত অফিস সম্পাদক ছিলাম। সিরাজ ভাই যখন আহত হয়, বুয়েটে আহত হয় মারাত্মক, তখন সাহিত্য এবং ভারপ্রাপ্ত অফিস, দাওয়া এবং ভারপ্রাপ্ত অফিস। আমি 19 সালের জানুয়ারিতে বিদায় নিই। তো এই পুরো সময়টা তো খুব কঠিন সংগ্রাম। আমরা এমন যখন বের হইতাম তখন তো এমন সময় গেছে যে আমাদের এক একটা দিন যাওয়া মানে আরো একটা দিন বেঁচে গেলাম, বা বোনাস লাইফ এরকম টাইপের, বা একটা রাত কাটা মানে হচ্ছে আরো একটা রাত কেটে গেল, মানে বেঁচে গেলাম, হায়াত পেলাম। যখন বের হইতাম সফরে তখন মনে হতো যে সফর থেকে আর হয়তো আসা হবে না, শেষ সফর। 13 সালে যখন আপনি বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তখন তো শাহবাগে গণজাগরণ মঞ্চ হলো। সেই সময়টা তো জামাত এবং শিবিরের উপর সবচেয়ে কঠিনতম একটি সময় ছিল দেশে, সারা দেশে ইনফ্যাক্ট। সেই সময়কালীন অভিজ্ঞতা বা সেই সময়গুলোতে আপনারা কিভাবে আসলে বিশ্ববিদ্যালয় সাস্টেইন করেছেন? আগের একটা প্রশ্নের উত্তর একটু রয়ে গেছে। আমি ওই যেটা বলছিলাম যে আমি যখন শিবিরে মানে কেন্দ্রের দায়িত্ব পালন করি, মাস্টার শেষ হওয়ার পরে তখন আমার তো ছাত্র শিবিরে থাকতে হলে ছাত্র জীবন থাকতে হয়, এটা একটা বাধ্যবাধকতা আছে। ছাত্র পড়া ছাড়া করা যায় না। তখন আমাকে শিবির কেন্দ্রীয়ভাবে পরামর্শ দেয় লতে ভর্তি হওয়ার জন্য। তখন আমি লতে ভর্তি হই
এবং বাংলাদেশ ল কলেজ আমাদের এইখানে শাহবাগের এখানে আছে, হাতিরপুলে কলাবাগানের মধ্যে। তো সেখানে আমি ভর্তি হই এবং সেখান থেকে আমি ল পাশ করি এবং বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে আমি অ্যাডভোকেট হই এবং পরবর্তীতে এই পেশায় রাজনীতি এবং ল মোটামুটি কাছাকাছি ফ্রি এবং লয়ার বা অ্যাডভোকেট হওয়ার ক্ষেত্রে একটা বড় কাজ করেছে তখন আমি যে একটু ওপেন থাকতে পারবো, শিবির মানে পরিচয় দিয়ে এবং করতে পারবো অন্তত। কোনো অন্য কোনো পেশায় গেলে সে সুযোগটা কম ছিল। আর গ্রেফতার যদি হয় কোর্টে থেকে গ্রেফতার হবো, কোর্টে থাকবে, এরকম একটা মানসিকতা নিয়ে বা স্বাধীন পেশা হিসেবে মানুষের উপকার করা যাবে, মানুষের পাশে যারা অসহায় বা এরকম দায়িত্বশীল, আমাদের অনেক দায়িত্বশীলকে আমি লয়ার হওয়ার পরে মামলা মোকদ্দমা থেকে জামিনের ব্যবস্থা করেছি, মামলা খালাসের ব্যবস্থা করেছি। তো এই যে ওই সময় এই হিসেবে লয়ার হওয়া এবং জাতীয় ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ল কমপ্লিট করে বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে লয়ার হওয়া আর কি। তো এটা হলো আমার লয়ার হওয়ার পেশা। আর দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন আমাকে গণজাগরণ মঞ্চ শাহবাগে, এটা আমাদের জন্য একটা কঠিন তখন চ্যালেঞ্জ ছিল। বিশেষ করে আপনি জানেন যে এই 13 সালে যখন আব্দুল কাদের মোল্লা ভাইয়ের রায়কে কেন্দ্র করে তারা রায় দেয়, তাদের দেয়া আদালত এবং জঘন্য একটা মানে আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যেটা, এটা মূলত আপনার স্বাধীনতার পরে এই তৃতীয় যে সংশোধনী আনা হয় সংবিধানে, এবং এই সংশোধনীটা মূলত আনা হয়েছিল পাকিস্তানি যারা হচ্ছে আটকে পড়া বা আত্মসমর্পণ করা যে সেনারা ছিল তাদের বিচার করার জন্য। এবং সেই বিচার করার জন্য যে আইনটা করা হয়েছে সে আইন অনুযায়ী আইন তৈরি করার পরে সংবিধান সংশোধন করার পরে কিন্তু ওই সিমলা চুক্তির মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশে যারা বা স্বাধীনতার সপক্ষে যুদ্ধ করে নাই বা ছিল, রাজাকার ছিল, আলবদর ছিল, তাদের বিচার করার জন্য কিন্তু দালাল আইন তৈরি করা হয়। কিন্তু সরকার এই জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার জন্য অন্যায়ভাবে এই যেটা ওইখানকার সেনাবাহিনীর জন্য করা হয়েছে সেই আইনে কিন্তু এই বিচারটা শুরু করে। এবং এই আইনটা এমনভাবে তৈরি করা হয়েছে আপনি দেখবেন যে এখানে এই বিশেষ করে সংবিধানের যে ধারাগুলো আপনার হচ্ছে যে 31 নম্বর ধারা, 35-এর 1-2 মানে হচ্ছে যে আইনের আশ্রয় নেওয়া বা হচ্ছে যে তাদের হচ্ছে উকিল নিয়োগ করা বা হচ্ছে যে এখানকার যে মৌলিক অধিকার যেই লঙ্ঘন হইলে তারা যে রিট করবে বা করবে সেই সকল অধিকারগুলো থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এবং এই বঞ্চিত করা না শুধুমাত্র, বিশেষ করে বাংলাদেশের প্রচলিত যে সাক্ষ্য আইন মানে হচ্ছে যে আপনি একটা সাক্ষী দিবেন আপনার ওরাল স্টেটমেন্ট ওরাল এভিডেন্স মাস্ট বি ডাইরেক্ট, মানে আপনি শুনছেন এই কথা নিজের কানে শুনতে হবে এবং আপনি কোনো কিছু দেখছেন নিজের চোখে দেখতে হবে। কিন্তু এই যে প্রচলিত যে নিয়ম সাক্ষ্য আইনের, তারা এইটাকেও বলছে যে এটা প্রযোজ্য হবে না। মানে আপনি কোনো জায়গায় গল্প শুনছেন বাসের মধ্যে যে অমুক অমুক করে মারছে, অমুক অমুক করে দর্শন করছে, আর এই গল্পটাই আপনার জন্য সাক্ষী হিসেবে হিয়ারসে এভিডেন্স, যেটা কোনোভাবে হইতে পারে না গ্রহণযোগ্য, সেটাকে এখানে নেওয়া হয়েছে। এবং কোনো পত্রিকার কার্ড, ইন্টারনেট এগুলো দিয়ে একটা মানে জাস্ট একটা সাজানো দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যেটা আজহারুল ইসলাম তিনি পরবর্তীতে খালাস পেয়েছেন এবং বলা হয়েছে যে এটা বিচারের নামে আসলে অবিচার করা হয়েছে। কিন্তু সরকার থাকলে কিন্তু তাকে তো ফাঁসির রায় কার্যকর করতো। কিন্তু পরবর্তীতে আপিল বিভাগ আমাদের সব 7 জন বিচারপতি মিলে বলছেন যে না, এটা 2 কিলোমিটার, 5 কিলোমিটার, 7 কিলোমিটার দূর থেকে একজন লোক দেখছে, কিভাবে দেখা সম্ভব? আজহার ভাইকে চিনছে এবং সেটার ভিত্তিতে ফাঁসি হয়ে যাচ্ছে। তাহলে এই যে যখন তারা তাদের সাজানো ট্রাইব্যুনালে যখন তাকে কি করলো, মানে হচ্ছে যে রায় দিল যে যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসির এভিডেন্স পাইল না, দিতে পারলো না, কিন্তু তারা সেটা মানে না। এখন তারা সেটা না মেনে কি করলো, তারা হলো যে মানে আন্দোলন শুরু করলো শাহবাগে এবং হচ্ছে ফাঁসি 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 চাই এবং রাজপথে এবং বসালো। এবং এটা সরকার সাপোর্টেড এই যে মব, এখন যারা বলে মব কালচারটা তৈরি হলো তো সেখানে। এবং সেখানে দেখা গেল যে সরকার খাবার দিচ্ছে, পানি দিচ্ছে, তাদেরকে টাকা পয়সা দিচ্ছে, ইমরানের সরকারকে
পিজি হাসপাতালে রুম দিয়ে সেখানে রাখার ব্যবস্থা করতেছে, গোয়েন্দা পুলিশ দিয়ে তাকে সুরক্ষা দিচ্ছে। আমার লাকি বা যারা কাদের মোল্লা, তুই রাজাকার এসব স্লোগান দিচ্ছে। এবং আপনারা জানেন এই যে ইসলামী ব্যাংক, তারপর হচ্ছে যে ফোকাস, রেটিনা, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধরে মানারাত সবগুলো ধরে তার হচ্ছে লিস্ট টাঙ্গাই দিচ্ছে এবং এগুলোর উপর হামলা হচ্ছে। দৈনিক সংগ্রামে হামলা হচ্ছে, আবুল আসাদের উপর হামলা হচ্ছে, মিডিয়ার বলতে নয়া দিগন্তে হামলা হচ্ছে। মানে সব কিছু একটা নৈরাজ্য যখন তৈরি হলো এবং সবচেয়ে ভয়ঙ্কর অবস্থায় ওই সময় আমাদের জন্য যেটা গিয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম, খুব অসহায় লাগতো আমাদের। রাতের বেলা আমরা খুব সারা রাত ঘুমাতে পারতাম না। আমাদের কাছে মনে হইতো যে কিছুক্ষণ পরে কোন হল থেকে কাকে ধরে নিয়ে আসতেছে, এবং ধরে নিয়ে এসে নির্যাতন মাত্রাটা এমন ছিল যে তারা হচ্ছে যে আমাদের ভাইদেরকে শুধু শিবির, সে নামাজ পড়ে, সে হচ্ছে ছাত্রদল করে না বা ছাত্রলীগ করে না, সে তাবলীগ করে না, তাহলে সে কি, সে নামাজ পড়ে কেন? বা সে হচ্ছে যে সিগারেট খায় না, মদ খায় না বা আড্ডা দেয় না, তাহলে সে নিশ্চয় শিবির। এই যে ধরে নিয়ে সে মোবাইল সার্চ করে বা বিভিন্নভাবে তার রুমে কোনো ইসলামী সাহিত্য পাওয়া গেলে তাকে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তার ন্যূনতম কোনো মানবিক অধিকার বা নাগরিক অধিকার তার নাই, সে শিবির। এইটা তাকে মারার জন্য যথেষ্ট, তাকে হত্যা করার জন্য যথেষ্ট। এবং তাদেরকে এমন নির্যাতন করা হয়তো, সারা রাত দেখালো যে নির্যাতন করে তাকে। আমাদের মহাসিনের একটা ঘটনা করেছে, আমাদের রাকিবুল ইসলাম এবং সানাউল্লাহ প্রীতম দুজনকে একসাথে ধরেছে। ধরে তারা হচ্ছে যে সেখানে বলছে শিবিরের ডকুমেন্ট পাইছে, মানে তাদের থেকে আরও ছাত্রদের কারা কারা শিবির করে এটা জানার জন্য তাদের নির্যাতন করতে করতে সানাউল্লাহ প্রীতম এক পর্যায়ে মারা গেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। তখন তাকে ফেলে রাখে, আর রাকিবকে তারা নির্যাতন করতে থাকে। রাকিব ওদের নির্যাতন থেকে বাঁচার জন্য 4 তলার ছাদ থেকে মানে মানে তাদেরকে ফেলে দেওয়া হয়, অথবা সে হচ্ছে যে করতে পড়ে যায়। মানে তার এই অবস্থায় সে যখন নিচে পড়ে যায়, রক্ত যাচ্ছে, চারতলার হ্যাঁ ছাদ থেকে হ্যাঁ 7 তলার থেকে পড়ে যায়, তাকে ফেলে দেওয়া হয়। এখন এই জায়গা থেকে তাকে সে নিচে পড়ার পরে তার জ্ঞান আছে, এই অবস্থায় সে ওদের নির্যাতনের মাত্রাটা এত ভয়ঙ্কর ছিল, সে ওখান থেকে বাঁচার জন্য যে তাকে আবার ধরে নিয়ে যাবে, আবার নির্যাতন করবে, সে তখন হামাগুড়ি দিয়ে, বুকের উপর হামাগুড়ি দিয়ে সে মহসিন হল থেকে সূর্য সেন হল হয়ে রেজিস্টার বিল্ডিংয়ে বাসের যে ডিপো, এই বিশ্ববিদ্যালয়ের বাসগুলো রাখা থাকে, ওইখানে বাসের ডিপোর নিচে, বাসের নিচে সে আশ্রয় নিয়েছে। আপনি চিন্তা করেন একটা ছেলে কি পরিমাণ নির্যাতনের শিকার হলে পরে, হাত পা ভেঙে গেছে, তার রক্ত বের হচ্ছে, এই অবস্থায়ও সে তাদের হাত থেকে বাঁচার জন্য এখানে সে আশ্রয় নেয়। এবং এই নরপিশাচগুলো তখন তার এই রক্তের দাগ ধরে তাকে তখন ওই এই বাসের নিচের থেকে তাকে আবার ধরে নিয়ে যায়। আবার ধরে নিয়ে গিয়ে তাকে হচ্ছে যে মহসিন হলে নির্যাতন করে। মহসিন হলের গেস্ট রুমে তার কান্নার আওয়াজ আমরা মোবাইলে শুনতে পাই, যারা আশপাশে ছিল তাদের মধ্যে থেকে। এবং হচ্ছে যে এমন পরিস্থিতিতে তারা হচ্ছে যে আমরা কিছুই করতে পারতেছি না, না যেতে পারতেছি তাকে রক্ষা করার জন্য, না বাঁচাইতে পারতেছি। বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে এরকম রাতগুলো আমাদের জন্য খুব ভয়ঙ্কর ছিল। দেখা গেল যে ওখানে নির্যাতন করার পরে সিগারেটের আগুন দিয়ে তার লোমকূপগুলো পুড়ে দেওয়া হচ্ছে, তার বুকের উপর দাঁড়িয়ে তারা লাফ দিচ্ছে, তার বুকের হাড়গুলো ভেঙে ফেলছে। হচ্ছে সে যখন পানি চাচ্ছে তাকে প্রস্রাব করে খেতে দিচ্ছে। এটা শুধু রাকিব না, এর প্রত্যেকটা হলে এক একটা রাত আমাদের কেটেছে এভাবে। ছাত্র শিবির আজকে এখানে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই জুলুম, অত্যাচার, নির্যাতনের পাহাড় মাড়ি। আমরা এমন আমাদের এখন আমেরিকাতে থাকে কামরুল ইসলাম নামে এক মহসিন হলের ভাই, সে সরকার চেঞ্জ হওয়ার পরে হল থেকে তো বের হয়ে আসে। একদিন সে শহীদুল্লাহ হলে গিয়েছে একটা নোট সংগ্রহ করার জন্য, তাকে সেখানে শিবির হিসেবে মার্ক করে তাকে তার এক বন্ধু সহ তাকে আটকে ফেলে এবং সেখানে নির্যাতন করে। আমি তখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে অনেক চেষ্টা করে প্রক্টর সাথে কথা বলে, প্রভোস্টের সাথে কথা বলে তাকে সেখান থেকে ছাড়ার ব্যবস্থা করি। তার রিক্সায় উঠে যখন জগন্নাথ হলের সামনে দিয়ে পলাশির দিকে যাবে, ওই জগন্নাথ হলের সামনে তাদেরকে আবার ধরে জগন্নাথ হলের গেস্ট রুমে নিয়ে যায় এবং সেখানে টর্চার করতে থাকে। এবং সেখানে কামরুলের এই সিগারেটের আগুন দিয়ে তার প্রত্যেকটা লোম কুপে পোড়াই দেয়। বর্বরতা, নৃশংসতার মাত্রা শুধু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র শুধু সে শিবির করে এই অপরাধ, অথচ শিবির কোনো নিষিদ্ধ সংগঠন না, জামাত ইসলামী কোনো নিষিদ্ধ সংগঠন না, মানে এত কিছুর পরও তাতে এইভাবে করেছে। এবং এইভাবে বিভিন্ন হল থেকে রাতের বেলা মার্ক করতো, নির্যাতন করতো, সকালবেলা এদেরকে এই গণজাগরণ মঞ্চের এখানে নিয়ে আসা হতো, নিয়ে আসা হয়ে এদেরকে সেখানে নির্যাতন করার, তারা হচ্ছে যে একটা মানে হচ্ছে যে মানে কি বলবো, আনন্দ পেত, তারা আনন্দ করতো, আমাদের বাড়িতে নির্যাতন করতো আর তারা হচ্ছে আনন্দ করতো। এই দৃশ্যগুলো আমরা যখন দেখি শাহবাগের তখন আমরা এই সিদ্ধান্ত নিই যে যে কোনো মূল্যে এই হাসিনার সরকারের পতন ঘটাইতে হবে। এবং হচ্ছে যে আমাদের যখন কাদের মোল্লার রায় হয়, কামরুজ্জামান ভাইয়ের রায় হয়, এক একটা রায় আমাদের জন্য মানে আমাদের দেখতাম যে তারা মিষ্টি বিতরণ করতেছে, তারা হচ্ছে যে আনন্দ করতেছে। তা আমরা তখন সিদ্ধান্ত নিই যে অবশ্যই এটার মানে সরকারের পতন ঘটাইতে হবে এবং এটা হচ্ছে যে প্রতিশোধ আমরা এই সরকারের এই মানবতা বিরোধী অপরাধ এই যে আমাদের কত ভাইকে আপনি জানেন যে সেই জয়পুরহাটের আবু জাফর ভাই ভাই তাদের দুইজনকে তারা শিবিরের একটা প্রোগ্রাম কেন্দ্রে রিপোর্ট জমা দিতে আসতেছে, গাড়িতে তারা জানতে পারে ডিবি কোনোভাবে যে তারা হচ্ছে শিবির সাথে জড়িত, তার কাছে ডকুমেন্ট পায়, তখন গাড়ি থেকে নামিয়ে তাদেরকে নিয়ে যায় এবং গুলি করে তাদের মানে পঙ্গু করে দেয়, দুইটা পা কেটে ফেলতে হয় মানে এখন পর্যন্ত তারা স্কেচের উপর ভর করে হাঁটে, তাদের পা নেয়। ঝিনাইদহে আপনারা জানেন যে 1 বছরে 32 জনকে তারা ক্রস ফায়ার দেয়। আমাদের এমন সময় গেছে, ওই সময় আমরা সেট আপ দিতে যাব, যে ভাইটার নাম ঘোষণা করতেছি মানে হচ্ছে তাকে ক্রস ফায়ারের জন্য তার সরকারের লিস্টে তার নাম উঠে যাচ্ছে, হয়তো 3 মাসের ব্যবধান আমাকে আবার সেট আপ দিতে হবে, 2 মাসের ব্যবধান আবার সেট আপ দিতে হচ্ছে। আমাদের শহীদ সোহানের মা বলছিল যে তাকে তো ক্রস ফায়ার দেওয়া হয়েছে কিন্তু তার চোখটা পর্যন্ত উঠে ফেলা হয়েছে, আমার ছেলের চোখটা থাকতো অন্তত। আল্লাহর বিচারও আল্লাহ করেছে, সে আনার তাদের আভ্যন্তরীণ ইয়ার শিকার হয়ে ভারতে তাকে তারপর হত্যার শিকার হইতে হয়েছে। তার সন্তান মেয়ে বলছিল যে আমার বাবার টুকরা মাংস যদি পাইতাম তাহলে আমি অন্তত দাফন করতে পারতাম। এই আকুতি কিন্তু কই শহীদ সোহানের মাও করেছিল যে আমার চোখ, ছেলেটাকে তো মারলেন, তার চোখ তোলার কি দরকার ছিল। এভাবে কিন্তু আমাদের সেই সময়ের দিনগুলো কেটেছে। আপনি জানেন যে আমি কেন্দ্রে যে 5 বছর ছিলাম, এই 14 সালের মার্চ থেকে 19 সালের জানুয়ারি পর্যন্ত আমরা কত জায়গায় বাড়িতে হঠাৎ করে শুইছি, হঠাৎ করে ডিবি পুলিশ চলে আসছে, 4 তলা থেকে রশি ধরে, পিছন দিয়ে কাটা ছিল, ওখান থেকে রশি ধরে নেমে গেছি। ওই ইয়াতে আপনার হচ্ছে নারায়ণগঞ্জে সদস্য প্রার্থীদের প্রোগ্রাম করতেছি, কোথাও তো বসা যায় না, ওইখানকার এই স্পটে একটা হল ভাড়া করে আমরা প্রোগ্রাম করতেছি দোতলায়, হঠাৎ করে পুলিশ জেনে গেছে যে আমরা প্রোগ্রাম করতেছি, ঘেরাও করে ফেলছে। সেখান থেকে মানে আমরা নারায় তাকবীর স্লোগান দিয়ে ওখান থেকে পুলিশের সাথে ইয়ে করে বের হয়ে আসি এবং চারদিক ঘেরাও করে বলে এক পর্যায়ে শীতলক্ষা নদীতে ঝাঁপ দিই, সাতরাই নদী পার হয়ে ওই পাশে গিয়ে উঠি, ওখানে আবার পুলিশ, আবার তখন কোনোভাবেই মানে গ্রামবাসীর সহযোগিতা নিয়ে গিয়ে একটা দোকানে ঢুকি, জামা কাপড় চেঞ্জ করে, গেঞ্জি টেঞ্জি চেঞ্জ করে পরে আবার চাষালতে গিয়ে উঠি। এমন কঠিন পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে এত কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে আসার পরেও যখন আসলে শুনতে হয় যে আপনারা গুপ্ত ছিলেন বা আপনারা আসলে ছাত্রলীগের সাথে ছিলেন, মানে তখন না আসলে এই কথাগুলো অনেকটা হাস্যকর মনে হয় এবং মানে আমরা যে আসলে স্বাভাবিক একটা সুস্থ রাজনীতি চর্চা করি তখন আসলে এটা মনে হয় না। এখন যারা আমাদেরকে গুপ্ত বলে, আমার কথা হচ্ছে যে এই গুপ্ত হওয়ার ক্ষেত্রে তারাই তো আমাদেরকে বাধ্য করেছে। বাংলাদেশের মিডিয়ার কথা বলেন আপনি, আমাদের এমন সময় গিয়েছে প্রথম আলোতে, ডেইলি স্টারে, এরকম সমকাল বড় পত্রিকাগুলোতে দেখা গেল যে শিবিরের হয়তো 5 জন 6 জন শাহাদাত বরণ করেছে, সে নিউজটা ভিতরের পৃষ্ঠার হয়তো কোনো এক কলামে নিচের দিকে যাতে কারো চোখে না পড়ে
নিউজ হয়েছে বা হয় নাই, সেখানেও বন্দুক যুদ্ধে মারা গেছে, এরকম করে নিউজ হইতো। আর কোনো জায়গায় আন্দোলন করছে, অবরোধ করছে, হয়তো গাছ কাটছে, হুম। সেটাকে ৮ কলামে ৪ কলামে হেডলাইন পত্রিকার এটা হেফাজতের সময়ও অনেক বড় করে হয়েছে। করেছে। অবরোধ অমুক জায়গায় ইয়া হয়েছে, এভাবে করে তারা হচ্ছে যে নিউজ করেছে। একটা ছাত্র শিবিরের ছেলে মারা গেছে, সে যে মানুষ হিসেবে যে একটা প্রতিবাদ হওয়ার কথা, সেটুকু তো তারা আমাদেরকে স্বীকৃতি দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে যদি আপনার এইভাবে যদি নির্যাতন করার পরে যদি সেটা পত্রিকার নিউজ না হয়, তাহলে মানুষ হিসেবে মানবিক যে মর্যাদা, মানবিক যে অধিকার, একটা রাষ্ট্রের সিটিজেন হিসেবে যে অধিকার, সেই ন্যূনতম নাগরিক অধিকার যতটুকু না থাকে, তখন কয়জন সেই ইয়া থাকবে যে সেটাকে বুক ফুলিয়ে বলার মতো বা ইয়া করার মতো। সে তো তার একাডেমিক লাইফ, যেমন আমি আমার একাডেমিক লাইফ করতে পারি না। আমাদের জুবাইর ভাই ছিল জৌহলের সভাপতি, তার পরীক্ষার অনার্স শেষ করতে পারে না। সে প্রশাসনের অনুমতি নিয়ে কার্জন হলে পরীক্ষা দিতে গেছে। পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে গিয়ে তাকে অ্যাটাক করে এবং পরীক্ষার হলে তাকে মেরে রক্তাক্ত করে তাকে ফ্লোরে ফেলে রাখা হয়, তার হাত পা ভেঙে দেওয়া হয়। আমাদের অনেক ভাই তো অনার্স মাস্টার শেষ করে সার্টিফিকেট নিয়ে আসতে পারেন না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এবং আপনি ছাত্রদলের যারা বলে বড় বলে ছাত্রদল গুপ্ত ছিল না, আমরা দেখেছি ছাত্রদলের ওই সময় আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আমি এত কিছুর পরও আমরা ঝুঁকি নিয়ে আমি তখন বিশ্ববিদ্যালয়ের টিচারদের বাসায় বাসায় গিয়ে আমাদের ভাইদেরকে পাঠিয়ে আমরা হচ্ছে যে গিফট দেই, ইফতার ঈদের উপহার দেই, জায়নামাজ, টুপি, আতর, এগুলো দেই। এবং এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমি 13 সালের দিকে যার বিশ্ববিদ্যালয়ের বিসি আরফিন সিদ্দিকী স্যার, উনি বাদ থাকবে, কারণ ওনার কাছেও আমি যাব, দাওয়াতটা পৌঁছাই দিব। আচ্ছা। আমি তখন স্যারকে ফোন দিই, বিসি স্যারকে, স্যার আমি শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আপনার সাথে দেখা করবো। স্যার তো হঠাৎ করে বলল, আমি তো ব্যস্ত আছি। আমি বললাম, স্যার ব্যস্ত আছেন, কখন আসবো বলেন? ভালো যে রাতের 11টায়। আচ্ছা। ভাবছে হয়তো ভয় পেয়ে আমরা হয়তো যাবো না বা ইয়ে করবো না। আমি বললাম ঠিক আছে স্যার, 11টায় আসতেছে। পরে আমি হুমদার নিয়ে, আমাদের লোকজন নিয়ে আমরা ওখানে যাই এবং চারপাশে ঘুরে দেখি যে পুলিশ কোনো নিউজ দিয়ে রাখলো কিনা বা ছাত্রলীগকে কোনো নিউজ টিউজ দিয়ে দিয়েছে কিনা। তো যাই হোক, স্যার এতটুকু ইয়া রাখছে যে ইয়া করে নাই। তো আমি চারপাশে বুঝলাম যে না, মোটামুটি যাওয়া যায়। তখন আমি আবার ফোন দিলাম স্যারকে, স্যার আমি কি আসবো? তো স্যার বলছে যে আসো। এখন গেলাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে গিয়ে এই বিসি কার্যালয়, বাসভবন যেটা আর কি, ইয়েতে। জি। তো ওখানে গিয়ে স্যারের সাথে প্রায় 1 ঘন্টা পর্যন্ত বিভিন্ন বিষয়ে স্যার আমারও বললো যে তুমি কি কিসে পড়ো, সবার পরিচয় নিল, আমি সবার পরিচয় দিল। বললাম স্যার আমি তো মাস্টার্স করতে পারি, আমি তো নর্থ মাস্টার্স করতেছি। বললো যে শিবিরও করবা, মাস্টার্সও করবা, এটা তো একসাথে যায় না। বললাম কেন স্যার, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কোটায় ভর্তি হই নাই, কোনো জাল সার্টিফিকেট দিয়ে ভর্তি না, তো মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হয়েছে। আপনি যে আমার নিরাপত্তা দিতে পারলেন না, এটা তো আপনার ব্যর্থতা। বলে না, ছাত্র শিবিরকে ছাত্ররা পছন্দ করে না। বললাম স্যার এটার মেজারমেন্ট কি, স্ট্যান্ডার্ড কি আপনি বলেন। 13 সালে আপনি ডাকসু নির্বাচন দেন, শিবির বিজয়ী হবে। আচ্ছা। স্যার একটু হালকা হিলায় বললাম, স্যার শুনেন, আপনি স্যার বললো যে তোমরা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বললাম স্যার আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি, আপনার তো আমি গণতান্ত্রিক মান আবশ্যকতার লোক মনে করি, কিন্তু স্যার আপনি যেটা অগণতান্ত্রিক কথা বললেন, আপনি বলতেছেন আমাদের পছন্দ করেন, আপনি ভোট দিবেন, ছাত্ররা ভোট দিবে, শিক্ষার্থীরা ভোট দিবে, যদি আমি ভোট না পাই, আমি যে মার্জিনালাইজড হয়ে যাই, তাহলে আপনি বলবেন আমাকে পছন্দ করে না। আর আপনি বলতেছেন আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না, এটা তো কোনো গণতান্ত্রিক কথা হলো না, আপনার কাছে এটা আশা করি না। পরে বলা স্যার ওই 71 এই করছো সেই করছো, টিচারদেরকে হামলা করছো। আমি স্যার আমাদের দেখি নাই, জানি না। বলা যে না, কেন বিচার হচ্ছে? স্যার এটা তো সরকারি দল বিরোধী দলের বিচার করতেছে। বলে স্যার বিরোধী দলের বিচার? হ্যাঁ, আমরাও চাই যারা অপরাধ করছে 71 সালে তাদের বিচার হোক, কিন্তু সেটা একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, সবার কাছে নিরপেক্ষভাবে হোক, তাহলে কারো কোনো আফসোস থাকবে না। আপনি এখন দেখেন, আমি তখন স্যারকে চ্যালেঞ্জ করলাম,
ও স্যার আওয়ামী লীগের মধ্যে যারা যুদ্ধাপরাধী আছে তাদের তো বিচার হচ্ছে না। এখন সরকারি দল বিরোধী দলের বিচার করতেছে। বিএনপিতে সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল আলীম এদের বিচার হচ্ছে। জামাতের মন্ত্রী এমপি যারা ছিল তাদের আমি চ্যালেঞ্জ করছি, স্যার আপনি বলেন এই কামারুজ্জামান তো আপনার ইয়া ছিল, আপনার সহপাঠী ছিল, আপনার একসাথে পড়াশোনা করছেন। তো কামরুজ্জামান যদি এই যে রাজাকার থাকতো থাকতো তাহলে আপনাদের সাথে স্বাধীনতার পরবর্তী সময়ে কিভাবে পড়াশোনা করে। তারপর হচ্ছে যে আব্দুল কাদের মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় উদয়ন স্কুলের শিক্ষকতা করেছে, রাইফেলস স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিল। এটা কিভাবে সম্ভব? তাহলে আপনি বলেন স্যার এগুলো এখন তারা ওই সময় তো মানুষ ফিরে মারে ফেলার কথা ছিল। এরপর হচ্ছে যে আপনি আওয়ামী লীগের মধ্যে যারা যুদ্ধাপরাধী আছে, বলা যায় আওয়ামী লীগের মধ্যে যুদ্ধাপরাধী কোথায় আসছে। আমি বললাম যে স্যার আমরা তো জানি না, আমার তো জন্ম হয় নাই, কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকী বলতেছে যে স্যার মখা আলমগীর তখন স্বরাষ্ট্রমন্ত্রী, স্যার উনি তখন এই বাংলাদেশি মানুষকে মারার ক্ষেত্রে তিনি সরকারি চাকরি হিসেবে গুলি করে মানুষ মেরেছেন। তিনি তো চাকরি ছাড়েন নাই, তিনি তো তার কমান্ডে তো অনেক লোক মারা গেছে বাংলাদেশে। তো সে তো রাজাকার, তো পাকিস্তানি আর্মি, তার বিচার হওয়া উচিত। আমি বলছি স্যার আওয়ামী লীগের এক কোষাধ্যক্ষ আশিকুর রহমান, তার বাড়িতে সিলেটে তার টর্চার সেল ছিল, সে রাজাকারের সর্দার ছিল তার বাবা। তো সে এখন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। তারপর হচ্ছে যে মুসলিম উদ্দিন ময়মনসিংহের, সে যুদ্ধাপরাধী, তার নামে মামলা হয়েছে, কিন্তু আমাদের শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার মোশাররফ, তার বাবা রাজাকার ছিল, নুরুল রাজাকার। তারপর হলো যে সে নিজে রাজাকার। শেখ হাসিনার কাছে সবাই বললো যে আপনার ব্যয় রাজাকার, বলে যে আমার ব্যয় রাজাকার ছিল কিন্তু যুদ্ধাপরাধী ছিল না। এই যে স্যার আপনি বলেন স্যার আওয়ামী লীগের মধ্যে যারা যুদ্ধাপরাধী তাদের বিচার হয়ে তাদের কিছু লোককে যদি ফাঁসি দিত তাহলে সবার কাছে গ্রহণযোগ্য। সরকারি দল বিরোধী দলের বিচার করতেছে, আপনি এটাকে দিয়ে তো কোনো স্ট্যান্ডার্ড বলতে পারেন না। বলো স্যার এগুলো তো রাজনৈতিক কথা। আসলে রাজনীতি হচ্ছে, বিচার হচ্ছে না, বিচারের নামে অবিচার হচ্ছে। তো সেই জায়গাটা তখন আমি বোল্ডলি সেটাকে ফেস করলাম। এবং স্যার বলছে, আমি চ্যালেঞ্জ করছি, স্যার আপনারা মুক্তিযোদ্ধা হিসেবে দেশ স্বাধীন করেছেন, কিন্তু সোনার দেশ গড়ার জন্য সোনার বাংলাদেশ গড়ার স্লোগান দিয়েছেন, কিন্তু সোনার মানুষ গঠন করার কোনো কর্মসূচি আপনাদের দিতে পারেন নাই, দেন নাই। আজকে ছাত্র শিবির, ওই যে শাহিদুজ্জামান স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি বলছি স্যার শাহিদুজ্জামান স্যার বলছে আছে ছাত্র শিবির জামাত ইসলামী না থাকলে বাংলাদেশের এই বর্ডার পশ্চিমবঙ্গের সাথে যে আমাদের যে বর্ডার বা আমাদের যে আলাদা একটা স্বাতন্ত্র্যবোধ এটা থাকতো না। আজকে আমাদের যুব সমাজ গাঁজা, মদ, হিরোইন, ফেনোসিডিল, মানে এই যে নারী প্রেম, ভালোবাসা এগুলোতে যেভাবে মত্ত হয়ে যাচ্ছে, ছাত্র শিবির যদি ছাত্রদেরকে, যুব সমাজকে যদি রক্ষা না করতো, স্যার আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করতেছেন, আমরা আপনাকে সহযোগিতা করতেছি। আমি বলছি কীভাবে সহযোগিতা করতেছেন? আচ্ছা আপনি যদি এখানে ছাত্র শিবিরের এই 32,000 স্টুডেন্টের মধ্যে 10,000 অন্তত ছাত্র শিবিরের সাথে জড়িত, আমি স্যার কাছে ওই সময় চ্যালেঞ্জ দিয়েছেন, তার মধ্যে কেউ মদ খায় না, কেউ গাঁজা খায় না, কেউ সিগারেট খায় না, কেউ কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত না, ছিনতাই করে না, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, ইভটিজিং করে না, মেয়েদের হলে গিয়ে ডিস্টার্ব করে না। এখানে যদি 1% যদি এখান থেকে খারাপ হইতো, স্যার এমনি আপনি এখন বিশ্ববিদ্যালয় চালাইতে পারতেছেন না, কষ্ট হচ্ছে, তাহলে আরও পরিস্থিতি কত অবনতি হইতো। আপনি বলেন এটাকে আমরা আপনাকে সহযোগিতা করতেছি না। স্যার বলে অবশ্যই আমি এটা স্বীকার করি। আচ্ছা শুধু এটা না, সারা বাংলাদেশ 3.5 লাখ আমাদের ম্যান পাওয়ার এই যুব সমাজকে ছাত্র শিবির রক্ষা করতেছে তামাকের হাত থেকে, মদ, গাঁজা, হিরোইন, অপকর্ম, চিন্তায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো থেকে রক্ষা করে পড়ার টেবিলে ভালো ছেলে, চরিত্রবান, নামাজি, তা মা বাবার আদর্শ ছেলে, শিক্ষকের আদর্শ ছেলে হিসেবে তৈরি করতেছে। তাহলে এই যে বাংলাদেশের জামাত শিবিরের এই যুব সমাজকে রক্ষায় যে অবদান, স্যার আপনি আমাদের এই কাজের অস্বীকার করবেন, এটাকে স্বীকৃতি দিবেন না? স্যার তখন বলে যে হ্যাঁ অবশ্যই স্বীকৃতি দিতে হবে, এটা অবশ্যই স্বীকার করেন যে স্যার আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য আরও ভালো করতে পারি, আরও ভালো আছে। এইভাবে করে স্যার কাছ থেকে আমি বিদায় নেই। ওই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় তখন যে করিম সরকার বা হলো যে ছিল ওনার নাম হচ্ছে বগুড়ার বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল। তো ওনাদেরকে আমরা বলি যে আসেন আমরা ক্যাম্পাসে একসাথে মুভ করি। আমাদের তখন আন্দোলন সংগ্রাম, এই যে শিবিরের আমরা হয়তো ক্যাম্পাসে হরতাল অবরোধ ধর্মঘট পালন হচ্ছে, তারপর হলো যে ধরেন পলাশীতে মিছিল করতেছি, আমরা কাটাবানে মিছিল করতেছি, শাহবাগে মিছিল করতেছি, প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়ন করতেছি। গোলাম আজমের জানাজার পরে আমরা শাহবাগ থেকে এই আজিমপুর থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকবো,
মানে সব মধুর কন্টিনেন্ট সব খালি হয়ে গেছে, শিবির আসতেছে, আসতেছে, আচ্ছা। মানে পুলিশ দিয়ে ভরাই ফেলছে সবকিছু। তাহলে তখন তো আন্দোলন সংগ্রাম আমার উত্তাল অবস্থা। আমরা তখন ছাত্র দলকে প্রস্তাব দিই যে আসেন আমরা একসাথে ক্যাম্পাসে ঢুকি, আমরা একসাথে কর্মসূচি করি। হুম, হুম। তখন ওনারা রাজি হননি। ভাই আমাদের এখনো সেই নাই, নির্দেশনা নাই, বা আমরা এখন রেডি না। কিন্তু এখন ওনারা আমাদেরকে বলেন গুপ্ত, আর ওনারা হয়েছেন সুপ্ত। মানে হচ্ছে যে আমি তো চ্যালেঞ্জ করছি যে ওই সময় ছাত্র দলের একটা মিছিল আমরা ক্যাম্পাসে দেখতাম, 10 জন বা 20 জন লোক মিছিল করে, ব্যানার ধরার লোক না, ইয়ে ধরা, কোন দিকে পুলিশ দেওয়ার সুইসাল দেওয়ার আগে দৌড় দেয়। তো ওই সময় ছাত্র দল এখন মিছিল করে 5,000 7,000 লোক নিয়ে, তো এখন বাকিরা কোথায় ছিল? তারা নিশ্চয় গুপ্ত ছিল। আমরা তো দেখেছি যে কিভাবে সরকার চেঞ্জ হওয়ার পর সবার ছাত্র দলের লোক কিভাবে ছাত্রলীগ হয়ে আমাদেরকে নির্যাতন করছে, আমাদের ভাইদের উপর নির্যাতন করছে। আমরা নাম লিস্ট সহ দিতে পারবো। তো এখন এগুলো হচ্ছে যে কেউ কেউ আমাদের প্রধানমন্ত্রী মাঝে মাঝে বলেন তিনি দেখেন নাই, উনি তো লন্ডন ছিল, উনি দেখবেন কিভাবে এখানে কি আন্দোলন হয়েছে। ওনার মায়ের আন্দোলন করতে গিয়ে মায়ের ডাকে সাড়া দিয়ে আমাদের মনসুর সেই মার্চ ফর ডেমোক্রেসিতে জীবন দিয়েছে, ইয়াতে কি বলেছে রামপুরাতে মিছিল করতে গিয়ে, ওনাদের একজন নেতাকর্মী তো সেদিন বাইর হন নাই, রাস্তায় আসেন না। অথচ সব জায়গায় মিটিং হয়েছে আগের দিন, কে কোথায় আসবে ইয়ে করবে, সকালবেলা সবার মোবাইল বন্ধ, কাউকে পাওয়া যাচ্ছে না। শিবির রাস্তায় মিছিল, আমরা সেদিন কয়েক জায়গায় অ্যারেস্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই যে আন্দোলনটাকে ধাপে ধাপে ওনারা তো হালে ছেড়ে দিয়েছেন। ওনারা জামাতকে জোট থেকে জোট ভেঙে দিয়েছেন। কারণ হচ্ছে জামাত থাকলে ওনারা কর্মসূচি করতে হবে। তো এই কর্মসূচি কি হবে? এই মিডিয়া কর্মসূচি দিয়ে পুলিশের অনুমতি নিয়ে প্রেস ক্লাবের সামনে বসে মানববন্ধন করে মির্জা ফখরুল ইসলাম একটা কর্মসূচি ঘোষণা দেবেন, তো এটা দিয়ে কি হবে? এটা দিয়ে কি সরকার পতন হয়েছে? এটা দিয়ে সরকারকে দীর্ঘ থেকে দীর্ঘতর করার সুযোগ করে দিয়েছেন, এবং বলছে সরকার না এখানে গণতন্ত্র চর্চা আছে, বিরোধী দল মিটিং করে। অথচ জামাতের কোনো এক জায়গায় 10 জন একত্রিত হলে ওদের আতঙ্ক তৈরি হয়ে যায়, আর ওনারা 500-1000 লোক নিয়ে বসলে ওনাদের কোনো আতঙ্ক নেই। মানে সব কম্প্রোমাইজ, সব ম্যানেজ, মানে কখন করবে, কয়টায় শুরু করবে, কয়টায় ছাড়বে, সব সরকারের সাথে দেয়া। তো এইভাবে তো আর সরকার বিরোধী আন্দোলন হয় না। এই ভূমিকার কারণে তো সরকার এত ফ্যাসিস্ট হয়ে উঠতে পারছে, এবং ওঠার ক্ষেত্রে হয়েছে। আজকে সরকার তারেক রহমান দেশে আসছেন, আজকে খালেদা জিয়ার জানাজা হচ্ছে, বড় জানাজা হয়েছে, আজকে অনেকে মন্ত্রী এমপি হয়েছেন। ছাত্র শিবিরের জনশক্তিরা এই যে জীবন বাজি রেখে, এই যে নিজে মরে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু আমরা এটার অবসান দেখব, আমরা এই সরকারের পতন ঘটাবো, এই সরকারকে আমরা থাকতে দেব না যে কোনো মূল্যে। এই যে মানসিকতা, শাহাদাতের যে তামান্না, স্যাক্রিফাইসের রক্তের যে মানে প্রতিশোধ নেওয়ার যে মানসিকতা, আমরা তো তখন বলেছি আমাদের নেতৃবৃন্দকে যেভাবে ফাঁসিতে ঝুলিয়েছে অন্যায়ভাবে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো লোক, কোরআনের পাখি, একটা ভালো মানুষকে নিয়ে এসে ফিজি হাসপাতালে ঢুকাইয়া যেভাবে তাকে মেরে ফেললো। এবং তার যেদিন আমি সেখানে ছিলাম, আমার ফোন দিয়ে বলছে হয়তো কোনো খারাপ সংবাদ আসতে পারে, তুমি আসো। আমি আসছি, আসার পরে রাতে 2টা আড়াইটার দিকে, মানে যখন সংবাদ আসলো যে তিনি শাহাদাত বরণ করেছেন, এবং কত তড়িঘড়ি করে তাকে হচ্ছে যে রাতের 2:30টায় বের করে নিয়ে যাবে এবং রাতের অন্ধকারে তাকে মাটি চাপা দিবে। এখানেও আমাদেরকে জানাজা করতে দিবে না, ওখানেও জানাজা করতে দিবে না। মানে হচ্ছে তার বাবার 18 জনের জানাজা পড়ছে, সাইদি হুজুরকে তারা সেভাবেই রাতের অন্ধকারে মাটি দিবে। আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি না, আমরা এটা মানি না, আমরা সাইদি হুজুরকে এইভাবে যেতে দেব না। আমরা তখন এখানে গিয়ে গাড়ির পিছনে আমি ছিলাম, আমাদের লোকজন তখন এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে, লোকজন গাড়ির চাকা পাংচার করে দিয়েছে, আবার নতুন করে গাড়ি আনতেছে, করতেছে, লোকজন সামনে শুয়ে আছে, রাস্তায় শুয়ে আছে, আমাদের গায়ের উপর দিয়ে হন। আমাদের টার্গেট ছিল আমরা সকাল পর্যন্ত তাকে এখানে রেখে, অন্তত এখানে আমরা জানাজা দিতে পারি আর না পারি, অন্তত তার ফিরোজপুরে যেন তার জানাজাটা হয়, দিনের আলোতে মানুষ যেন দেখতে পায়, যার বক্তব্য শোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হইত। এবং সকালবেলা ফজর নামাজ আমরা যখন পড়ি, তখন তারা হেফাজতকে যেভাবে মেরেছে, সেদিন একদিকে পশ্চিম দিকের গেটটা খোলা রেখে 3 দিক থেকে তারা ঘেরাও করে সাউন্ড গ্রেনেড, তারপর টিয়ার সেল, মানে লাঠি চার্জ
সব কিছু করে সাইদি প্রেমিকদেরকে সেখান থেকে বের করে দেয় এবং তখন তারা সাইদি হুজুরের লাশ সেখান থেকে বের করে। এবং আপনারা দেখেছেন যে যখন তিনি ইয়াতে গিয়েছেন সেখানে লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে পিরোজপুরে গিয়ে জানাজা অংশগ্রহণ করেছে। তো এইভাবে তো আমাদের প্রত্যেকটা রাত দিন কেটে কেটে আমরা বেঁচে থাকবো, আমরা মানে আলো দেখবো, এমপি মন্ত্রী হবে, এগুলো আমাদের কখনো চিন্তা ছিল না। আমাদের চিন্তা ছিল যে আমরা যত দূর টেনে নিয়ে যেতে পারি আন্দোলনটাকে, প্রতিরোধ সংগ্রামটাকে আমরা যত দূর টেনে নিয়ে যেতে পারি, এতটুকু আমাদের সফলতা। মাস ভাই, এভাবে টানতে টানতে একটা পর্যায়ে আপনি 2024 জুলাই পর্যন্ত এই আন্দোলনটাকে টেনে এনেছেন। সেটি হয়তো সরাসরি হোক অথবা নিজে বুদ্ধিবৃত্তিকভাবে বা লজিস্টিক সাপোর্ট দিয়ে, যেটিতে আমরা 24 জুলাইতে দেখেছি শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে। সেই সময়টাতে আসলে আপনার জায়গা থেকে আপনি শাহবাগ থানা আমির হিসেবে তাদেরকে কিভাবে সহযোগিতা করেছিলেন? আমরা শাহবাগ থানা আমির হিসেবে আমি এই কথাটা বলে আমি আগে যেটা বলেছিলাম যে আমরা আন্দোলন তো একদিনই এই পর্যায়ে আসেনি। এই যে আমরা 13-14 সালে যে আন্দোলন সংগ্রাম, ওই যে আমাদের নেতৃবৃন্দের মুক্তির জন্য, গণতন্ত্র উদ্ধার করার জন্য, খালেদা জিয়ার মুক্তির জন্য বিভিন্ন ধাপে ধাপে যে আন্দোলন করেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি যখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি তখন একসাথে প্রায় 130 থেকে 170-80 জন কারাগারে ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনশক্তি। এবং আমি ওই যে বললাম না, তারা আমাদের গুপ্ত বলে, কিন্তু তাদের এত লোক কারাগারে যায় না। আমার সময়ে প্রায় 400 থেকে 500 লোক কারাগারে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যারা জেল খেটেছে, কারো সাজা হয়েছে, হয়েছে 6 মাসের সাজা হয়েছে, 3 মাসের সাজা হয়েছে, এবং হচ্ছে যে অনেকে ছাত্র জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, পরীক্ষা দিতে পারে না, সার্টিফিকেট পায় নাই। এভাবে করে করে কিন্তু একটা আন্দোলনের মানসিকতায় জনশক্তি তৈরি হয়েছে, অভিজ্ঞতা হয়েছে আন্দোলন করার ক্ষেত্রে। তারা মানে এই আন্দোলনে কিন্তু অভিজ্ঞতাটা একটা বড় জিনিস। হ্যাঁ, একদিনে আপনার চাইলে হঠাৎ করে আপনি বিপ্লবী হইতে পারবেন না, আপনাকে আন্দোলন করতে পারবেন না। এই যে দীর্ঘ সংগ্রাম, এই সকালে মিছিল, দুপুরে মিছিল, রাতে মিছিল, পিকেটিং, এইগুলো করে করে জনশক্তিরা সাহসী হয়েছে, কৌশলী হয়েছে, হয়েছে। এবং একটা পর্যায়ে যখন তারা, ধরুন আমরা তো যারা ওপেন ছিলাম, আমরা তো তখন কি মানে ছাত্র জীবন শেষ, সময় শেষ, পরবর্তী যেন যারা আসছে হলে উঠছে, ক্যাম্পাসে ছিল, তখন তো কেউ ছাত্রলীগের ছাড়া কেউ ক্যাম্পাসে যাইতে পারে না, হইতে পারে না। হয়তো কেউ ডাইরেক্ট করেছে, কেউ করে নাই, কেউ হলে ছিল, কেউ তার একাডেমিক কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিল, ব্যস্ত ছিল। কিন্তু ছাত্র শিবির করে বা ছাত্র দল করে এটা জানতে পারলে তো তখন কাউকে ক্যাম্পাসে, হলে থাকা তো দুর্গতা, ক্লাস করারও কি ছিল না, সুযোগ ছিল না। তখন স্বাভাবিক কারণে সবাই উঠেছে, হলে থাকার জন্য তারা ছাত্রলীগের সাথে থেকেছে বা মিছিল করেছে, মিটিং করেছে, কিন্তু মানে পোস্টধারী কেউ তো আর এখানে আসেনি। তো এখন যখন সরকার এই বৈষম্যটাকে এমন মাত্রায় নিয়ে গেল যে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে, পড়াশোনা করবে, কিন্তু পরীক্ষা দিয়ে যখন চাকরির জন্য যাবে তখন দেখা যাবে যে 55 ভাগ আগে ভর্তি হয়ে গেছে কোটার কারণে, আর তার জন্য আছে কত ভাগ? 45। এই 45-এর মধ্যে দেখা গেল যে রাজনৈতিক বিবেচনায় বাদ দেওয়া হচ্ছে, এই 45 পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়া হচ্ছে। তার মানে মেধা দিয়ে তার আর কোনো চাকরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যখন তার ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যৎ, তখন সে ছাত্রলীগ হোক, সে ছাত্র দল হোক, শিবির হোক, বাম হোক, সবারই তো এটা স্বার্থে লেগেছে। হয়তো সে ছাত্র দলই করে, হয়তো ধরেন ছাত্রলীগে করে, যে সার্জিস আলমরা তো একসময় ছাত্রলীগ করছে, ছাত্রলীগের নেতা ছিল, তো তাহলে তারও স্বার্থে লেগেছে যে না, আমার চাকরি তো শুধু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাকে কেন ছাত্রলীগের সার্টিফিকেট দিয়ে চাকরি পাইতে হবে? ছাত্রলীগের সার্টিফিকেট দিয়েও চাকরি পাওয়া যেত না, সেখানে 10 লক্ষ টাকা ঘুষ লাগতো, লাগতো, মানে কে কার চেয়ে বেশি ঘুষ দিতে পারে, কে কার চেয়ে বেশি করতে পারে। এবং এই যে ইডেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলটাল বলেন, এই যে বিভিন্ন নেতাদের মনোরঞ্জন করা, করা, মানে কি, মানে আপনি চিন্তা করতে পারেন কতটুকু নিচের লেভেলে চলে গেছে। এবং প্রতিবাদ করার তো কোনো সুযোগ নেই, প্রতিবাদ করলে তো শেষ। এই যে ক্ষোভ, এই যে পঞ্জীভূত ক্ষোভ, এটা তখন সবাইকে এক কাতারে করেছে।
রাইট। এবং তখন সবাই যে না বৈষম্যের বিরুদ্ধে, এই কোটার বিরুদ্ধে আন্দোলন, তখন তারা নেমেছে। আগে পারি নাই, পরাজিত হয়েছে, চেষ্টা করেছে, কিন্তু ধারাবাহিকতা তো আছে, অভিজ্ঞতা তো আছে, আন্দোলন করার অভিজ্ঞতা আছে। তো এইগুলো তখন আস্তে আস্তে দানা বেঁধে বেঁধে এই সরকার যখন বলল যে মানে শেখ হাসিনা চীন থেকে আইসা যে হচ্ছে যে না মুক্তিযোদ্ধার নাতিপুতিরা ইয়া পাবে না, চাকরি পাবে না, তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে নাকি? মুক্তিযুদ্ধের ছেলে পর্যন্ত ঠিক ছিল, যখন নাতি পুতি দেখা যাচ্ছে, নাতি বিয়ে হয়েছে রাজাকারের সাথে কিন্তু সার্টিফিকেট পাইছে, দেখা গেল যে মুক্তিযুদ্ধ কোনোদিন করে নাই, তা নাই, এখন জাল সার্টিফিকেট বানানো শুরু হয়েছে, ব্যবসা শুরু হয়েছে। কতটুকু মানুষ সাহায্য করতে পারে? সাহায্যের তো একটা সীমা আছে। এবং এই কারণে অনেক আওয়ামী লীগের লোকও কিন্তু তখন আওয়ামী লীগের পতন চেয়েছে এবং এই আন্দোলন শরিক হয়েছে। এই জন্য আমরা তখন এই যে আন্দোলনটা যখন দানা বেঁধে, কিন্তু আপনি জানেন যতই আন্দোলন দানা বাঁধে, বাংলাদেশে কোনো একটা রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কোনো আন্দোলন কি হয় না, সফল হয় না, স্থায়ী হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অভিজ্ঞতা আছে যে বামদের হাতে কোনো আন্দোলন পড়লে আন্দোলন কয়দিন কি থাকবে, খুব মানে হুমকি দুমকি দিবে, ইয়া দিবে, পরে দেখা গেল যে তারা বিক্রি হয়ে গেছে। এবং ছাত্ররা অনেক সময় চেষ্টা করে যে বামদের হাতে যেন নেতৃত্ব না যায়, কারণ এরা একটা পর্যায়ে গিয়ে বিক্রি হয়ে যাবে, শেষ করে দিবে আন্দোলন। সে জায়গায় ছাত্র শিবির একটা বিশ্বস্ত মানে আস্থার জায়গা ছিল ছাত্রদের। ওই যে আমি বললাম 18 সালে এই যে নুরুদের বিপি হওয়া, ইয়া হওয়া, সেক্ষেত্রে একটা ভূমিকা পালন করছে শিবির, আমরা করেছি। তো এরপর হচ্ছে যে এই কোটা বিরোধী আন্দোলন আগ থেকে আমরা টেনে নিয়ে আসছি, বিভিন্ন সময় এটা দানা বেঁধেছে, শিবির নেতৃত্ব দিয়েছে। তো এইখানেও যখন আন্দোলন শুরু হয় তখন ছাত্র শিবির এটাকে বিভিন্নভাবে প্যাট্রোনাইজ, এবং যারা আন্দোলন করছে তারাও শিবিরের সহযোগিতা চেয়েছে। একটা আন্দোলন করতে তো কি লাগে, টাকা লাগে, পয়সা লাগে, তারপর হচ্ছে যে লোকবল লাগে। আপনি এক জায়গায় কর্মসূচি দিয়েছেন, লোক উপস্থিত না হলে তখন কর্মসূচি পালন হবে না। তো শিবির তো একটা সুসংগঠিত ফোর্স, বললে লোক চলে আসতেছে, বললেই যা যা লাগে, ব্যানার ফেস্টুন যা যা লাগে এগুলো চলে আসতেছে। এবং আমি যেহেতু ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম, বা আন্দোলন সংগ্রামের কঠিন সময়গুলো পার করেছি, অভিজ্ঞতা আছে। এবং আমি তখন শাহবাগ বিদায় নিয়ে আবার শাহবাগে এসে জয়েন করেছি। ওই যে আমাদের একটা স্বপ্ন ছিল যে এই শাহবাগেই আমাদের নেতৃবৃন্দের ফাঁসি দিয়েছে, শাহবাগেই মানে এই গণজাগরণ মঞ্চের মাধ্যমে ফেসিবাদ কায়েম হয়েছে, শাহবাগেই হচ্ছে যে তাদের উত্থান হয়েছে, এখানে তাদের পতন, এখানে তাদের কবর রচিত হবে। আমরা তখন আমি বিদায় নিয়ে অনেক জায়গায় বিদেশ যাওয়ার বা হচ্ছে যে ইয়াতে যাওয়ার, এলাকায় যাওয়ার জন্য অনেক অফার ছিল, মহানগরীতে জয়েন করার, না ঢাকায় থাকলে শাহবাগে থাকবো, শাহবাগে একটা ওয়ার্ড ইউনিট আসে যোগ দিই ওয়ার্ডে, তখন আমি বেশি সেক্রেটারি হই বা ওয়ার্ড সভাপতি, এরপরে থানা সেক্রেটারি। ছাত্র জীবনে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছেন, বলা যায় এখনো আপনি পেশাগত জীবনে এসেও সেখানে ভৌগোলিকভাবে আপনার আয়ত্তাধীন রেখেছেন। আপনি আয়ত্তাধীন বা ওখানে আমি আছি, ওখানে একজন কর্মী হিসেবে কাজ করতেছি। এবং তখন আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি বা বিশ্ববিদ্যালয়ের, আসলে এই আন্দোলনটার ক্ষেত্রে আপনি মানে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতিদের একটা বড় ভূমিকা। আন্দোলন চলাকালীন আমরা বিভিন্ন জায়গায় বসতাম, একসাথে 8-10 জন বসতাম, কি হচ্ছে, কতটুকু হচ্ছে, সামনের দিকে কোথায় যাবে, পরবর্তী কর্মসূচি কি হবে, কর্মসূচি কতটুকু সফল হচ্ছে, কারা অংশগ্রহণ করতেছে না করতেছে, বিভিন্ন জায়গায় বসা হইতো। এবং শুরু থেকে আমরা ওতপ্রোতভাবে এটার সাথে জড়িত ছিলাম, এবং তারাও, ছাত্ররা আমাদেরকে ডাকতো, যেহেতু আমরা আগে আন্দোলন করছি, তারা আমাদেরকে জানে, চিনে, বুঝে। এবং আপনি মানে অনেক ঘটনা একদম শুরু থেকে, যে হান্নান মাসুদ বা আমার বাসায় আসছে যে মামা আপনারা তো আন্দোলন করছেন, রাতে ছিল যে আপনি মামা মানে কি, আপনি কি তার মামা? আমার সাথে সে মানে আমাদের পারিবারিক একটা সম্পর্ক আছে আগ থেকে। আচ্ছা। তো তার নানা জামাত ইসলামী করতো, তার ওই সময় 71 সালের সময় তাকেও মানে আলেম হিসেবে তাকে মানে অনেক ইয়া করছে, তিনি এলাকা ছেড়ে দিয়ে ঢাকায় চলে আসছেন। আমার বাবা জামাত ইসলামী করতো, সেই হিসেবে তো সম্পর্ক আছে, বাবার বাড়িও পাশাপাশি। তার আম্মা, আমরা ওই যে মামা ডাকতাম, মামা হিসেবে আমার হচ্ছে যে তার মামতো মানে হচ্ছে যে তার মা হলো আমাদের বোন,
মাপতো বোন। আচ্ছা, আচ্ছা। তো সেই হিসেবে তাহলে ছোটকাল থেকে ভাগিনার জন্যই আপনাকে আপনার আসনটি ছেড়ে দিতে হয়েছিল। হ্যাঁ, ভাগিনার জন্য বলতে সংগঠনের সিদ্ধান্তের কারণে তো আমরা জি, জি। তৈরি করা, বা যখন একটা মানুষ মনে করতো যে সম্ভাবনা হয়েছে বা তো হবে, জামাত ইসলামী এমপি হবে, সেই সামনে জায়গা কি থেকে ওই আসনটি আর কখনো জামায়াত নিজেদের করে নিতে এটা পারার সম্ভাবনা আছে? এটা তো আসলে রাজনীতিতে শেষ কথা বলতে নাই, কথা আছে না, সময় বলে দিবে। হ্যাঁ, সে চেষ্টা করতেছে, আমরা আছি রাজনীতিতে, রাজনীতি করি। জামাত ইসলামী এখানে একটা প্রতিষ্ঠিত সংগঠন বা শক্তি, সেই হিসেবে মানুষের সাথে আছে, সময় বলে দেবে ইনশাল্লাহ। আমি যে কথা বলছিলাম যে এই 24-এ তখন দেশে বা কিভাবে কি করা যায় ইয়ে করছে, বা শিবিরের সভাপতি সাদিক কাইয়ুম, এস এম ফরহাদ আমাদের ছোট ভাই হিসেবে, তাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ। এখানে সাদিক কাইয়ুম তো মানে আপনি যদি একজনকে কৃতিত্ব দেন, মাস্টার মাইন্ড বলেন বা এটার বলেন, সেটা সাদিক কাইয়ুম একদম প্রত্যক্ষভাবে আমরা বর্ণনা করি যে সে ভূমিকা রেখেছে, এবং সবকিছু কোঅর্ডিনেট করা, আমাদের মাহফুজ বলেন, আসিফ বলেন, তারাও জানতো, সাদিক কাইমকে চিনতো, তার সাথে বসতো, সহযোগিতা নিত, করতো, কোঅর্ডিনেট করতো। তো সেই সময় এস এম ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, তো তারা তো এই আন্দোলনটাকে পরিকল্পিতভাবে ধাপে ধাপে নিয়ে এসেছে। আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি বা শাহবাগ থানা আমির, মুরব্বীদের সাথে সমন্বয় করার দায়িত্বটা আমার ছিল, বা মহানগরীর সাথে তারা না করে আমার সাথে যোগাযোগ করতাম, আমি মহানগরীর সাথে যোগাযোগ করতাম, অনেক ক্ষেত্রে কেন্দ্রের সাথে যোগাযোগ ছিল। আবার তখন আমার ফোন দিয়ে যখন যা লাগতো, যেখানে হয়তো মিছিল হবে, হবে, ছাত্রলীগ অ্যাটাক করতেছে, তো সেখানে তাদের প্রতিরোধ করতে হবে, সেগুলো প্রতিরোধ করার জন্য আমাদের তো আর ছিল না, লাঠি টাঠি স্ট্যাম্প যেগুলো নিয়ে অন্তত খালি হাতে যাওয়ার চাইতে, অন্তত মায়ের খাওয়ার চাইতে, অন্তত নিজেদেরকে ন্যূনতম প্রোটেক্ট করা, প্রতিরোধ করার জন্য। আত্মরক্ষা করার হুম, অধিকার তো সংবিধানও দিয়েছে আমাদের। জি, জি। হ্যাঁ, আপনি তো অ্যাটাক করতে যাচ্ছেন না, আপনাকে যখন মারবে তখন তো আপনি নিজেকে সেভ করবেন, হুম, হুম, এটা তো গণতান্ত্রিক অধিকার। জি। তো সেক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি বিভিন্নভাবে, যে কার্জন হলে, শহীদ মিনারে, সব জায়গায়, বা কাটাবনে, শাহবাগে, সবসময় আমরা থাকতাম। আমি মিছিল সবগুলোতেই ছিলাম, এবং শহীদ মিনারের মিছিলের 3 তারিখের এখনো ভিডিও আছে, স্লোগান দিয়েছি, হয়েছে। আমার খেয়াল আছে 16 তারিখ যে সা- আবু সাইদ যেদিন শহীদ হলো। শহীদ হয়, পরে কফিন মিছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল করবে। হুম, হুম, হুম। এস এম ফরহাদ আমার ফোন দিল যে ভাই আমাদের তো কফিন লাগবে, 7টা কফিন লাগবে। আচ্ছা। বললাম ঠিক আছে, ব্যবস্থা হবে, ব্যবস্থা করবো, তোমরা যখন যা বলছো আমরা তো ব্যবস্থা করছি আস্তে, হুম, তাদেরও আস্তে আমরা বললে সেটা হবে। আমি কফিনের অর্ডার দিলাম শাহবাগে, এই যে আমাদের কাটাবনে, এখানে 2টা কফিন বানানোর জন্য অর্ডার দিলাম, কাঠের দোকানে আছে ওখানে। আর মহানগরীর সাথে যোগাযোগ করলাম, দেলাওয়ার ভাইকে বললাম, মাসুদ ভাইকে ফোন দিলাম, মাসুদ ভাই বললো দেলাওয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করেন, দেলাওয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, দেলাওয়ার ভাই, শাহিন ভাই, ওনারা সহ পরে মগবাজার থেকে কফিন বানানো হলো ইয়েতে। তো আমরা এখানে কফিনটা তখন মিছিল, মানে তখন তো রাস্তায় ব্যারিকেড, সব দিকে আন্দোলন হচ্ছে। এখন এইখানকার মিছিল আমি বললাম, তো কফিন কীভাবে ঢুকাবো, চারদিকে তো পুলিশ। হুম। তো আমি বললাম তোমরা এক কাজ করো, মুজিব হলের পিছন দিয়ে আসো, এখান দিয়ে গেট একটা আছে, পকেট গেট, হ্যাঁ, হ্যাঁ। এখান দিয়ে আমরা তোমাদের কাপড় দিই, তোমরা ভিতর থেকে বানানোর চেষ্টা করো। তো আমি কাপড় দিলাম, তার ফলে আমরা কাঠ টাট পাচ্ছি না, কোনো বানাতে পারতেছি না। হুম, হুম। ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, মিছিল নিয়ে দিকে আসো, এই নীলক্ষেতের দিকে আসো। তখন জাহিদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সম্পাদক ছিল জাহিদ, এখন এই যে কাদের, এসব মিছিল নিয়ে আসলো দিকে, কাটাবনা এই নীলক্ষেতের দিকে। তা আমাদের থানার বায়তুল মাল সম্পাদক তানবির আহমেদ ভাই, সমাজ কল্যাণ সম্পাদক মাইনুদ্দিন ভাই সহ ওই তারেক ভাই, কাটাবনা ওয়ার্ডের সেক্রেটারি, ওনাদেরকে দিয়ে আমরা নিয়ে কফিন নিয়ে ওই মিছিল নিয়ে তারা এদিকে আসলো নীলক্ষেতের দিকে, পুলিশ তাদের দিকে মনোনিবেশ করলো, আমরা ওই দিক দিয়ে কফিনটাকে মানে উপর দিয়ে তাদের হাতে দিয়ে দিলাম, তারা ওই মিছিল নিয়ে আবার চলে গেল। তো এটা হলে একটা, তা আমাদের লাগবে তো 7টা। তো এর মধ্যে আমরা ওই 2টা অ্যাম্বুলেন্স অর্ডার দিয়ে মহানগরী থেকে এই অ্যাম্বুলেন্সে করে কফিন নিয়ে আসলো। তো কফিন তখন শহীদ মিনার আপনার হলো যে
রাজু ভাস্কর্যের এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে দিল, এই কফিন নিতে পারতেছে না। তারপর আরেকটা অ্যাম্বুলেন্স গেল ইয়ার দিকে, দক্ষিণ দিয়ে, শহীদ মিনারের দিক দিয়ে। তো পরবর্তীতে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি বললাম অপেক্ষা করো, দেখা যাক কী করা হয়। একটু পুলিশ ব্যারিকেডটা শিথিল করার পরে অ্যাম্বুলেন্স ঢুকলো। তা বললাম যে দেখো তোমাদের সামনে অ্যাম্বুলেন্স আছে। অ্যাম্বুলেন্স খুললো, কফিন বের করে নিয়ে আসলো। তখন তো একটা পরিস্থিতি তৈরি হলো, শোকাহত। 7টা কফিন ওখান থেকে বের করলাম। 6টা 2টা অ্যাম্বুলেন্সে আসলো, আর একটা তো ওই দিক থেকে আসলো 7টা কফিন নিয়ে। তখন তারা সেখানে গায়েবানা জানাজা পড়লো। গায়েবানা জানাজা পড়ে যখন কফিন নিয়ে মিছিল শাহবাগের দিকে রওনা দিল, একটা পরিস্থিতি, আবেগ ঘন পরিবেশ তৈরি হলো। এবং এই মিছিলকে তো ঠেকানোর শক্তি আওয়ামী লীগ, ছাত্রলীগ বা পুলিশের নেই। তখন পুলিশ ওই বায়ান্নর ভাষা আন্দোলনের মতো একটা পরিস্থিতি তৈরি হলো আর কি এখানে, যে কফিন মিছিলের উপর তখন পুলিশ হামলা করলো এবং অনেক রক্তাক্ত হলো। এবং বিশ্ববিদ্যালয় এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন দানা বেঁধে উঠছে। বিশ্ববিদ্যালয় হলগুলোতে টিয়ার সেল নিক্ষেপ করছে, বিভিন্ন হলে ছাত্ররা আহত। তখন তারা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলো এবং হল ছাড়ার জন্য ছাত্রদেরকে নির্দেশ দিল। তো সেই সময় তখন আমরা আবার এই যে সাবেক সভাপতিরা বসলাম যে বিশ্ববিদ্যালয় যদি বন্ধ হয়ে যায় তাহলে তো ছাত্ররা চলে গেলে আন্দোলন কন্টিনিউ করবে। সরকারের দায়িত্ব করলো যে শাহবাগ কেন্দ্রিক যেহেতু আন্দোলন, এটাকে এখান থেকে ছড়াই দিতে পারলে সবাই গ্রাম অঞ্চলে চলে যাবে, তাহলে আর আন্দোলন থাকবে না। আমরা তখন অনলাইনে ইয়াতে জুমে বসে মিটিং করে যে না, এদেরকে যেতে দেওয়া যাবে না, তারা আন্দোলন নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে রাখতে হবে। আমরা তখন আমাদের সাবেক ভাইদের যারা বাসা বাড়ি বা আমাদের সুদী শুভাকাঙ্ক্ষী শাহবাগে আমাদের জনশক্তি, তাদের বাসা বাড়িতে 8-10 করে রেখে দিলাম। আচ্ছা, এবং তাদের শিক্ষার্থী যাদের হল যারা ছেড়ে দিল তাদেরকে বাসায় রাখলাম। বাসায় রেখে আন্দোলনটা যেন কন্টিনিউ হয়, যেন স্থিমিত হয়ে না যায়, শাহবাগ কেন্দ্রিক যেন ফাঁকা হয়ে না যায়। কারণ এদিকে তো সবাই তাকায় আছে যে সেন্টার পয়েন্ট। এইভাবে আমরা তখন তাদেরকে রেখে এখানে আন্দোলন করার ইয়েটা সুযোগ করে দিলাম। হান্নান মাসুদি আহত হয়ে আমাদের থানার বায়তুল মাল সম্পাদক তানভীর ভাইয়ের বাসায় ছিল 3-4 দিন। ওখান থেকে গিয়ে এই যে 9 দফার ঘোষণা দিল, তো আমাদের বাসায় ছিল। এরপরে আমি বললো যে আপনার 9 তারিখ তো মানে এটা গেল তো 17 তারিখের কথা। এরপরে এই যে দেখা গেলো যে আমরা অভিভাবকদের নিয়ে, এই যে ছাত্রদের অভিভাবকদেরকে নিয়ে আমরা কাটাবনে প্রোগ্রাম করলাম। আমার এই যে সবাই ছবি টবি নিয়ে মানে অবস্থান ধর্মঘট, যে আমার সন্তানদেরকে ফিরিয়ে দাও বা সন্তানদের নিরাপদ ক্যাম্পাসে যাওয়ার পরিবেশ চাই, ইয়ে করলাম। তো ওখানে আবার দেখা গেলো যে বিকেলবেলা সন্ধ্যার দিকে একবার আমরা একটা ওই যে মশাল, এই কি বলে মোমবাতি জ্বালান কর্মসূচি, তো আমরা সেখানে ঢুকলাম, অংশগ্রহণ করলাম। একটা মিছিল বের করলো, মিছিলে আমরা ঢুকে গিয়ে স্লোগান দিলাম। ওরা তো হচ্ছে যে কোনোভাবে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিবে না, বৈষম্য এটা সেটা এগুলো। আমি এক পর্যায়ে আমরা যখন ছাত্র আওয়ামী লীগের পতন, মানে শেখ হাসিনার পদত্যাগ চাই, মানে এক দফে শেখ হাসিনা কবে যাবে, এটা 16-17 তারিখের কথা। তখন তো এগুলো কেউ ইয়েই করে না। এই স্লোগান যখন দিচ্ছি তখন একজন আসে আমার মুখ চাপে ধরছে, না না এটা বলা যাবে না। আপনি তখন সেখানে স্লোগান দিলেন? স্লোগান দিলাম। তো আমাদের লুৎফুর রহমান ভাই ছিল আমার সাথে ওখানে। তো আমরা এরপরে শাহবাগে মিছিল করলাম, শহীদ মিনারে মিছিল করলাম। সেখানে মানে তাহলে বলা যায় যে প্রথমবারের মতো রাজপথে এই কোটা আন্দোলন থেকে যখন এক দফার দাবি আসলো, এটা প্রথমবারের মতো 17-18 তারিখে আপনি হয়তো শুরু করেছেন, মানে রাজপথে ঘোষণা দিয়েছেন হয়তো বা প্রথম। হ্যাঁ, মানে আমার তো শেখ হাসিনা থাকবে, আর হচ্ছে যে আন্দোলন মানে হচ্ছে যে পুলিশ মারবে না বা ছাত্ররা বেঁচে করবে, স্বাভাবিক আন্দোলন করবে, এটা তো হয় না। মানে বাংলাদেশে হলো যে এমন পর্যায়ে চলে গেছে না, মানে মানুষ আওয়ামী লীগ বিরোধী দলকে দমন করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে যে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে ততদিন ক্ষমতা আর কেউ যেতে পারবে না। বিশ্বাসের জায়গাটা এই জায়গায় চলে গেছে না। তো আপনি শেখ হাসিনার কাছে আবেদন করবেন যে হচ্ছে যে আমাদের দাবি মেনে নেন, আমাদেরকে এটা দেন সেটা দেন। আর কোটা তো একটা ছোট বিষয়, মানে আপনি কোটার জন্যই কেন এত জীবন দিতে হওয়ার পরও যদি আপনি আবার শেখ হাসিনার কাছে যাই আবার চান, তো তাহলে তো আপনাদের একটা স্বার্থপর কাজ করলেন, আপনি দেশের চিন্তা করলেন না, মানুষের চিন্তা করলেন না, আপনি আপনার ইয়ার জায়গা না। কিন্তু
আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগ ফেরোসাস হয়ে যাবে, আন্দোলন দমন করবে এই ভয়ে। আর বামরা তো আওয়ামী লীগের পার্ট ছিল, তারা তো ওই আওয়ামী কুসুম লীগের কুসুম পতন আন্দোলন দিয়ে চায় আসলে না। হয় না। হ্যাঁ, হ্যাঁ। তখন আমরা ওইখানে যে না আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান মিছিল বা ইয়া দেয়া শেখ হাসিনার পতন ছাড়া এইটা পূরণ হওয়া সম্ভব না। দেখা গেল তাদের আমাদের বক্তব্য দিতে দিচ্ছে না, ইয়া ইয়া করে ফেলতেছে। আমরা তখন আলাদা হয়ে আবার মিছিল শুরু করলাম। আচ্ছা। হ্যাঁ, এরপরে ১ তারিখে হ্যাঁ ১ বা ২ তারিখে হচ্ছে যে আমার বাসায় পুলিশ যৌথ বাহিনী অভিযান চালায়। আচ্ছা। রাতের ৩টার দিকে মানে আমার ওয়াইফ উঠে। এমনি তো যেহেতু বিরোধী দল, ওই যে হুম, বললাম বাসায় ঘুমাইতাম না, অনেক সময় বাইরে গায়ে ঘুমাইতাম। হুম, হুম, হুম। তো বাসায় যখন আসতাম তখন ওনারা খুব সতর্ক থাকতো কখন পুলিশ আসে, ইয়ে করে। হঠাৎ করে যে আমি ঘুমাচ্ছি, দেখলো বললো যে নিচে তো পুলিশ। আমার ওয়াইফ আমারে ১ম ডাকে নাই, পরে ডাকছে, ডেকে বলল যে নিচে তো পুলিশ আসছে। উঠো, উঠো তাড়াতাড়ি পুলিশ আসছে। তা আমি উঠলাম। উঠার পরে দেখলাম যে গাড়ি আরো আসতেছে, ৩টা ৪টা গাড়ি, ৪ গাড়ি চলে আসছে, যৌথ চলে আসছে। কি করব বুঝতে পারতেছি না। এখন দেখতেছি তো সে হচ্ছে যে মানে লোকেশনটা ট্র্যাক করার চেষ্টা করতেছে আরকি, বাসার সামনে দাঁড়ায় যে কয়তলায় বা কি হুম, হুম, হুম। এরকম। তখন আমি অ আগেরও তো অভিজ্ঞতা আছে, সেই আলোকে বুঝলাম যে এখনো তারা লোকেশনটা পুরোপুরি ট্রেস প্রপারলি করতে পারে নাই। ডিসকভার করতে পারে নাই। তাদের একটু সুযোগ। আমি উপরের ছাদের দিকে ওঠার চেষ্টা করলাম। পরে চিন্তা করলাম না, ছাদে যাওয়া যাবে না। হয়তো তাদের অবজারভেশন টিম থাকতে পারে বিভিন্ন দিক থেকে। হ্যাঁ, তো আমি ৩ তলায় এসে আমার মোবাইল, ৳১৭,০০০ টাকার মোবাইল সেট জানালা দিয়ে দূরে ফেলে দিলেন। একদম ফেলে দিলাম। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ওইদিকে গিয়ে পড়ল। আচ্ছা। তো তখন মোটামুটি তো ইয়াটা তো লোকেশন তো অন্যদিক চলে গেল। হ্যাঁ, 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 হ্যাঁ। তখন তারা অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছে। তখন আমি ভাবতেছি লোকজন উপরে উঠে যাবে বা এরকম। তাও আমি একদম ছাদের ওখানে পানির ট্যাঙ্কি ছিল, পানির ইয়ের নিচে গিয়ে শুয়ে পড়লাম। এবং চারপাশে কাঠ-টাঠ দিয়ে ইয়া দিয়ে যে দেখা যাচ্ছে না এরকম একটা পরিবেশ। তো পুলিশ অনেকক্ষণ ইয়ে করে যখন বুঝতে পারতেছে না, এখন তো অন্যদিকে লোকেশন দেখাচ্ছে, হুম। ইয়ে দেখাচ্ছে। তো পুলিশ তো ওখান থেকে সরা শুরু করলো। আমার ওয়াইফ এবং আমার ভাগ্নে ছিল তখন বাসায়। তারা তখন আমারে খুঁজতেছে, আমি কোথায় আছি এখন তারা তো জানে না। হুম। পরে আসি, তারা ছাদে দেখলো যে নাই, তারা আবার নিচে নেমে যাচ্ছে। কই গেল, কই গেল? তখন আমি বললাম যে আমি আছি ডাক এখানে, দিলেন আওয়াজ সেখান দিলাম। থেকে। হ্যাঁ। তখন তারপর চলে আসো, বেরো না, না তোমরা যাও নিচে, আরেকটু অবজার্ভ করো, তারা হয়তো অনেক সময় আবার ফিরে আসে, হুম। ফিরে আসার সম্ভাবনা থাকে। তখন তো ইয়ে করলো না, মানে হচ্ছে যে উম, আরো আধা ঘন্টা ওয়েট করে পরে আমি আসলাম, যে আল্লাহ হয়তো সেভ করছে, ওদিন ধরতে পারলে তো ক্রস ফায়ার বা গুম করে ফেলার হুম, হুম, অনেক হুম। ইতিহাস তো আছে, আমাদের ভাইদের কিভাবে গুম করে ফেলছে। তো সেদিন আল্লাহ সেভ করলো এইভাবে। ৩ তারিখে তো শহীদ মিনারে মিছিল, সেখানে আমরা গেলাম, মিছিলে স্লোগান দিলাম, নেতৃত্ব দিলাম। এরপরে ৪ তারিখে শাহবাগ অবস্থান কর্মসূচি, এবং চারদিক থেকে ছাত্রলীগ মানে আওয়ামী লীগ প্রতিরোধের ঘোষণা দিল। আমরা অবস্থান নিলাম। আপনারা জানেন যে ইয়াতে এই সায়েন্স ল্যাবের ওখানে তো দীর্ঘ ফাইট হয়েছে, হুম, হুম, হুম। আমাদের ভাইরা প্রতিরোধ করছে। তারা অনেক ধানমন্ডি থেকে ৩২ থেকে দিক থেকে অনেকভাবে চেষ্টা করছে। এরপর হচ্ছে যে এই যে কারওয়ান বাজারের এদিক থেকে এখানে আমাদের একজন ভাই শাহাদাত বরণ করে, এই বাংলা মোটরের এই মোড়ে পুলিশের ওদের গুলিতে, ছাত্রলীগ আওয়ামী লীগ গুলি করে সরাসরি। ও। তো এর এই এরপরে তাদের শিবির জামাতের প্রতিরোধের মুখে তখন তারা আবার পিছু উঠতে বাধ্য হয়। ওরা তো মিছিল করতে, সমাবেশ করতেছে বৈষম্য বিরোধী, কিন্তু চারপাশে তো জামাত শিবির প্রতিরোধ করছে, ইয়ে করছে। ওখানে আমি ছাত্রদলকেও দেখেছি, ছাত্রলীগের ক্যাম্পাসে আমাদের কিছু পরিচিত ভাই, তারাও তাদেরকে তাজ টাজ সহ এদেরকে সেরাটনের এখানে দেখেছি, তারাও ছিল আমাদের ছাত্র সাথে, দলের। ছাত্রদলের। তো এই প্রোটেকশনের মধ্যে কর্মসূচি। এবং আমি তখন যখন ওখান থেকে শেষ করে বিকেল ৫টা শেষ করে আসি, তখন হলো যে আমাদের এই আলম রেস্তোরাঁর এখানে, বাংলা হোটেলের এখানে গোলাগুলি হয়, দুই পক্ষে অনেক ইয়ে হয়। তখন আমি আর বাসায় যেতে পারি নাই, একটা ম্যাচের মধ্যে ছিলাম, মানে রাত কাটাইছি। আমাদের এক ভাই ছিল আজিজ ভাই, ওনার সাথে দোকানে রাতের বেলা ছিলাম।
বাসায় আসলে তো রাতের বেলা পুলিশ অভিযান চালাতে পারে, ইয়ে করতে পারে। বাসায় আসিনি। ৫ তারিখ সকালে আমি এই বাসায় আসি। সকালবেলা মা আছে, অসুস্থ মা। আমার ওয়াইফ তখন প্রেগন্যান্সি অবস্থায় আছে। আমার সন্তানরা দেখা করার জন্য। দেখা করে আবার বের হয়ে যাব। সকাল ১০টার দিকে তো কর্মসূচি মানে আমি যখন বাইর হওয়ার জন্য যাই তখন আমার মা আমার সামনে এসে দাঁড়ায় যে আজকে তোমাকে বেরোতে দেব না। এমন মানে এমন পরিবেশ, আবেগঘন মা বলতেছে যে তুমি কি আমার দিকে তাকাও না, আমার আর না হয় বয়স হয়েছে, তুই তো সন্তানের দিকে তাকাবি না, তাদের চেহারা মুখের দিকে একটু তাকাস না। আমার ওয়াইফ তো আমি যখন বিয়ে শাদী করি তো ওই সময় কথা ছিল যে আমি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি, ক্রসফায়ারের শিকার হইতে পারি, আমার তুলে নিয়ে যেতে পারে, এরকম একজন মানুষকে জীবন সঙ্গে হিসেবে মেনে নেবে কিনা। তো এরকম এটাই প্রথম প্রশ্ন ছিল যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম, শিবির তো মানে হত্যা করা যায়, আমাকে মেরে ফেলতে পারে, তো তুমি মানুষকে জীবন সঙ্গে হিসেবে নেবে কিনা। তো এরকম কঠিন কঠিন কথাবার্তার কারণে সে তো কখনো বাধা দিত না, হয়তো দোয়া করতো বা পিছনে তাকায় থাকতো। সে পিছনে তাকায় আছে। আমার মা যখন আসে দাঁড়াইছে তখন আমার জন্য খুব কঠিন ছিল বের হওয়াটা। যদি ওই সময়ের পরিস্থিতি এমন যে আপনার শহীদ মিনারে গুলি হচ্ছে, সাঙ্কারপুলে গুলি হচ্ছে, ক্রসফায়ার মানে বিভিন্ন জায়গায় আমাদের বাইরে রক্তাক্ত হয়ে ইয়েতে আসতেছে, একের পর এক আহত হচ্ছে, ইয়ে হচ্ছে, তখন আমি জানি না যে আসলে বের হওয়ার তো আমি তো আর আসতে পারবো না। তখন মাকে বললাম, মা 17 বছর তো তুমি দোয়া করছো, আল্লাহ আমাকে সেভ রাখছে, তো আজকেও দোয়া করো, জানামাজে বসে দোয়া করেন, হয়তো মক্কা বিজয়ের মতো একটা বিজয় হবে আজকে আমাদের। আমাকে রাজপথে যেতে হবে, আমার ভাইরা রাজপথে যেতে আছে। মাকে তখন সরাই দিয়ে আমি যখন বের হই তখন ওই মার ওই কথাটা, তোর সন্তানের দিকে তুই তাকাবি না একবার, তখন আমার চোখ দিয়ে পানি পড়ে। আমি আমার ওয়াইফ পিছনে কান্নাকাটি করে, আমি কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে আমি বের হই। বের হওয়ার সময় রুগীর প্রেসক্রিপশন, ডাক্তারের প্রেসক্রিপশন ফাইল টাইল হাতে নিয়ে যাতে করে পথে চেক টেক করে এড়ানো যায়। তখন আমরা এই পিজির পিছনের ওই যে হাতের ফুল দিয়ে ঢোকার একটা গেট আছে, সেই গেট দিয়ে ভিতরে ঢুকি এবং পিজির এখানে এসে আমাদের একটা বাসা ছিল, সেখানে কিছুক্ষণ অবস্থান করি। লোকজন কতজন আসছে, কোথায় গিয়ে আসছে না আসছে, নুরুল্লাহ, মহিত, তানবীর, আমাদের শাহবাগ থানার যারা সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব জনশক্তি ছিল, এখন শাহবাগ থানার জনশক্তি, তাদের মাধ্যমে কোঅর্ডিনেট করার চেষ্টা করি। এক পর্যায়ে যখন মোটামুটি এই 10:30 11টার দিকে আমি তখন ওখানে যাই, গিয়ে পৌঁছি এবং দেখলাম মোটামুটি জনশক্তি উপস্থিত হয়েছে, ছাত্রদেরও কিছু আসছে, তারপর জোবাইর, তারপর এরা উপস্থিত হয়েছে ওখানে মোসাদ্দেক। এরপরে মোটামুটি আমাদের সিবগাতুল্লাহ ভাইদেরকে ফোন দিয়ে যে আপনারা ওই দিক থেকে লোকজন এদিকে আসতে বলেন, এই দিকটাই মোটামুটি সেফ আছে। প্রায় 1,500-2,000 লোক হয়। তখন আমরা প্রথমে কারফিউ ভাঙার সিদ্ধান্ত নিই। যে আমাদের চোখের সামনে তখন একটা জিনিস মানে ভাসমান ছিল যে 30শে ডিসেম্বর খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা দিয়েছে, সারা দেশ থেকে মানুষ আসছে, কিন্তু ঢাকাতে কেউ কারফিউ ভাঙার সাহস করে নেয় বা হচ্ছে যে রিস্ক নেয় নেয়, ঝুঁকি নেয় নেয়, যার কারণে ফেসিবাদ আজকের এই পর্যায়ে আসছে। আজকে যদি এই কারফিউ না ভাঙা যায়, আজকে যদি রাজপথে না নামা যায়, তাহলে শেখ হাসিনা আবার ক্ষমতা টিকে যাবে, ক্ষমতা দীর্ঘায়িত হবে, কত ছাত্রকে জীবন দিতে হবে, কত মানুষের লাগলো আমরা আজকে জীবন দেব, তাহলে জাতিকে মুক্ত করব, এরকম একটা অনুভূতি নিয়ে তখন আমরা এই 11:30-12টার দিকে, আমরা 11:30টার সময় মেবি টাইমটা একবার খেয়াল নেই, প্রথম আমরা কারফিউ ভেঙে মিছিল নিয়ে এই পিজির 2 জরুরি বিভাগের মাঝখান দিয়ে আমরা মিছিল নিয়ে শাহবাগে এসে দাঁড়াই এবং নারায় তাকবীর স্লোগান দিয়ে এখানে এসে শাহবাগ মোড়ে এসে দাঁড়াই এবং এটা এবং সেনাবাহিনীকে আমরা ফুল দিই, ফুলের তোড়া দিয়ে সেনাবাহিনী আছে। তখন চারদিক থেকে মানে মানুষ রাজপথে নেমে আসে এবং এটা তখন ব্যাপক হয়, ছড়াই পড়ে, মানুষরা চারদিক থেকে পঙ্গপালের মতো রাজপথে চলে আসে এবং এক পর্যায়ে এখান থেকে সিদ্ধান্ত হয় যে ইয়ের দিকে যাওয়ার জন্য, মানে গণভবনের দিকে। আমরা এখানে শিবির মহানগরীর
মান্নান ভাই, দেলোয়ার ভাইটাই সহ আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে শাহবাগ চত্বর এখানে দাঁড়িয়ে জামাত ইসলামী ছাত্র শিবির আলাদাভাবে করি। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে তো আমাদের জনশক্তির আছে করে স্লোগান টোগান দিয়ে পরে গণভবন যাওয়ার হয়, এর মধ্যে সেনাবাহিনীর ব্রিফিং আসে। তখন সবাই তো গণভবনের দিকে যাচ্ছে, আমি আবার বাংলা মোটরের এদিক পর্যন্ত গিয়ে গণভবনের দিকে আর যাইনি। আমাদের তখন টার্গেট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হলে মিছিল দিই এবং হচ্ছে যে মাসুদ ভাই এবং বুলবুল ভাই আসে ইয়াতে আসরের নামাজ পড়ে হচ্ছে যে এই কেন্দ্রীয় মসজিদে। তখন বুলবুল ভাই, মাসুদ ভাই সহ আমরা মিছিল দিয়ে ক্যাম্পাসে এই ইয়ার শহীদ মিনারের এই দিক দিয়ে গিয়ে তারপর কার্জন হলের এখান থেকে পল্টন অফিস, জামাতের অফিস, শিবিরের অফিস মুক্ত করি, ক্যাম্পাসে মিছিল দিয়ে তারপর আমরা ওখানে গিয়ে হয় এবং জাতি মুক্তি পাই। আওয়ামী লীগ পতন হয়, শেখ হাসিনা পালিয়ে যায়। যে শেখ হাসিনা বলছে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা দুপুরে খাবার রেখেই সবাইকে রেখে দাদা বাড়িতে, এবং সাইদি হুজুরের যে ভবিষ্যৎবাণী ছিল যে বেশি লাফালাফি করবেন না, এমন আপনারা আমাদের মৌলবাদী বলেন, মৌলবাদীরা থাকে মূলে, আগাবাদীরা থাকে আগায়, বেশি লাফালাফি করলে এমন ভাবে ঝাঁকি দিব দিল্লিতে যাই টুকপুর করে পড়বেন। সেটাই দিল্লিতে পড়ছে, এই দাদা বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে, সারা পৃথিবী তার জন্য বন্ধ হয়ে গেছে। এবং এটা মনে হয় একটা বিরল ঘটনা যে একটা দল, আওয়ামী লীগের মতো একটা দল, আপনি যারা মুক্তিযুদ্ধের সময় দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, একদম শেখ প্রধান থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত বায়তুল মোকাররমের ইমাম সাহেব সহ পালাই গেছে। আমাদের নেতৃবৃন্দ ফাঁসি হয়েছে, মীর কাসেম আলী লন্ডন থেকে ফিরে এসে ফাঁসির মঞ্চে গেছে, কিন্তু দেশ ছেড়ে যায় না, দেশের বাইরে থেকে আসি ফাঁসির মঞ্চ বরণ করে নিয়েছে। সৎসাহস ছিল তাদের। আওয়ামী লীগ অপকর্মে এমন করেছে যে তাদের সাহস ছিল না যে তারা দাঁড়িয়ে মানুষের মুখোমুখি হবে, এবং তাদেরকে তখন পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা। মজবে এই দীর্ঘ পরিক্রমার মধ্য দিয়ে আপনারা এই বিজয়, এই জুলাই অভ্যুত্থানের বিজয়ে সাধিত হয়েছে আপনাদের হাত ধরে, আপনাদের নেতৃত্বে ছাত্র জনতা সামনে ছিল, আপনারাও সামনে ছিলেন, পেছনে ছিলেন, লজিস্টিক সাপোর্ট দিয়েছেন, নানাভাবে আপনি এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে আপনি যে বাংলাদেশটি চেয়েছিলেন, আমি জানি না সেই বাংলাদেশ কতটুকু পেয়েছেন। এরপরে 2026-এর ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন হলো, সেখানে আবার নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলো। সব কিছু মিলিয়ে আমি সর্বশেষ আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব যে এই অভ্যুত্থান চলাকালীন সময়ে যে বাংলাদেশকে চেয়েছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ কতটুকু পেয়েছেন, যতটুকু পাননি সেটি পাওয়ার জন্য এই মুহূর্তে কি করণীয়, তরুণ সমাজের প্রতি আপনার আহ্বান কি, এই প্রশ্নটি দিয়ে আমরা আমাদের আজকের পডকাস্ট শেষ করতে চাই। যে আসলে এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ, যেটা ছাত্র জনতার দাবি ছিল, যে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, সংবিধান, যেখানে ফ্যাসিবাদের যে উপাদানগুলো আছে সেগুলোকে দূর করা, সংস্কার করা, এবং আপনি দেখবেন যে সময় রাস্তায় ছিল, মানে বিভিন্ন ফেস্টুন বা থাকতো, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। হ্যাঁ, রাষ্ট্র মেরামত করার যে স্বপ্ন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তিনটা, একটা হচ্ছে যে আওয়ামী লীগের বিচার, এই ফ্যাসিবাদের বিচার। আপনার এই 17 বছরে বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে সাইদি হুজুরের রায়ের পরে 200 মানুষ হত্যা, এরপর হচ্ছে যে এই শাপলা চত্বরের গণহত্যা, মোদি বিরোধী আন্দোলন হত্যা, এরপর হচ্ছে যে বিএনপি জামাত বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, আয়নাঘর, বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে করা, লুটপাট করে নিয়ে যাওয়া, বেগমপাড়া তৈরি করা, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার নামে যে অপরাধগুলো করেছে, মানুষকে জিম্মি করে ফেলেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। যে ভোটাধিকারের কথা বলে পাকিস্তানের সাথে আমাদের আলাদা রাষ্ট্র হলো, সে আওয়ামী লীগ বাকশাল কায়েম করে যে মানুষের ভোটাধিকার নিয়েছে। আর এই 17 বছর আওয়ামী লীগ ঘোষণা না দিয়ে, মানে সিস্টেমেটিক ওয়েতে বাকশালের সব কিছু তারা করেছে। দিনের ভোট রাতে করা, একতরফা নির্বাচন করা, আমিডামি নির্বাচন করা, মানে কুকুর ছাড়া আর কেউ কেন্দ্রে উপস্থিত নাই, তারপরে তাদের বিজয়। এই যে এই
একটা এখান থেকে যে মানুষ মুক্তি পেয়েছে, সেখানে মানুষ, ছাত্র জনতা আমরা স্বপ্ন দেখেছি একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার, যে এখানে এক ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে না, প্রধানমন্ত্রীর সব কিছুর মূল হবে না, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ব্যালেন্স থাকবে। আমাদের যে স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের, যেমন দুদক স্বাধীন সার্বভৌম হবে, সরকারি দল এমপি মন্ত্রীরা দুর্নীতি করলে তাদেরকে ধরবে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিবে। তারপর হচ্ছে যে আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা, সরকার দল বিরোধী দল এভাবে বাছ বিচার না করে স্বাধীনভাবে তার বিচারের রায় দিবে। সুপ্রিম কোর্টে আলাদা সচিবালয় হবে। এই যে মানবাধিকার কমিশন, এগুলো কাজ করবে স্বাধীন সার্বভৌমভাবে, ওয়াচডগ হিসেবে মিডিয়া তার কাজ করবে, যাতে করে উন্নত একটা সভ্য দেশের মতো আমরা বসবাস, একটা রাষ্ট্র পাই। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের এই বিএনপি আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা শক্তি ছিল, আমাদের সহযোগী সংগঠন ছিল, আমরা একসাথে লড়াই করেছি। তারা তখন বক্তব্য দিয়েছে এই সংবিধান ছুঁড়ে ফেলবো, এটা ফ্যাসিবাদের আওয়ামী লীগের দলিল হয়ে গেছে। আমাদের মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আমাদের আন্দোলন ফার্থরা বলেছেন। এখন তারা ক্ষমতায় এসে কেন জানে মানে হচ্ছে যে জনগণের এই চাওয়ার সাথে তারা এখন মানে দ্বিচারিতা করতেছে বা মুনাফিকের মতো আচরণ করে, বিশ্বাসঘাতকতা করতেছে। তারা গণভোটের পক্ষে রায় দিয়েছে, মানে ঐক্যমত্য কমিশনে দীর্ঘ মিটিং হয়েছে, হয়েছে, একটা গণভোট হয়েছে। গণভোটে ইস্তিহার নির্বাচন কমিশন আপনার ওয়েবসাইটে দিয়েছে। এগুলো সব কিছু জেনে শুনে তারা তখন প্রধানমন্ত্রী সহ তারা হচ্ছে যে এর পক্ষে প্রচারণা চালিয়েছে। 69% মানুষ ভোট দিয়েছে। এখন 2টা ভোট দিল জনগণ, একটা হচ্ছে যে জায়েজ আর একটা না জায়েজ। মানে হচ্ছে যে এক মা বাবার 2 সন্তান, একটা হচ্ছে বৈধ আর একটা অবৈধ। মানে কত হাস্যকর। এবং এই যে একটা ইউটার্ন, আমি মনে করি এটা বিএনপির রাজনীতির জন্য, বাংলাদেশের জন্য, এই মানে যারা হচ্ছে বিপ্লবী, যারা হচ্ছে গণঅভ্যুত্থানের, যারা একটা নতুন বাংলাদেশ চেয়েছে তাদের জন্য এটা খুবই মানে হচ্ছে যে এটা মর্মান্তিক। আমি মনে করি বিএনপি বা এখনকার তারেক রহমানের যে সরকার, এই সরকার এই জায়গা থেকে মানে সরে এসে বিরোধী দল, আমি দেখেছি বাংলাদেশের ইতিহাসে এবার যারা জামাত ইসলাম যে বিরোধী দলের ভূমিকা পালন করছে, বিরোধীদের জন্য বিরোধিতা না করে, যেখানে রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আপনি হচ্ছে যে মানে ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিস, তেল নিয়ে যে ক্রাইসিস তৈরি হয়েছে, সেখানে সবাই মিলে একসাথে ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি যে বিভিন্ন প্রস্তাবে বিরোধী দল আজকে ছায়া বাজেট দিচ্ছে, যৌক্তিক আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, সহযোগিতা করতেছে। তাহলে এই জায়গাতে এসে সরকার যদি সেই গণভোটের রায়কে বাস্তবায়ন করে, এই সংস্কারগুলো করে, মৌলিক সংস্কারগুলো করে, আজকে হোক না, আমি মনে করি সরকার তো এত ভয় পাওয়ার কথা না। সরকার ভালো কাজ করে, তারেক রহমান এখন জনগণের পাশাপাশি যাওয়ার চেষ্টা করতেছে, অনেক ভালো ইনিশিয়েটিভ। আগের মতো ঘন্টার পর ঘন্টা আমাদের রাস্তায় দাঁড়ায় থাকতে হয় না, প্রোটোকল নাই, নাই, তো মানুষ তো এগুলো ভালোভাবে নিচ্ছে। তো সরকার যদি ভালো করতে পারে ক্ষমতায় থাকবে, যদি ভালো করতে না পারে তাহলে বিরোধী দলে যাবে, বিরোধী দলে যারা আছে তারা সরকারে আসবে। তো আগের মতো তো সেই দমন পীড়ন সেইটা তো হবে না। তাহলে সরকার কোন জুজুর ভয় বা কোন ভয়ে সরকার এই ফ্যাসিবাদী সিস্টেমটাকে বহাল রাখার চেষ্টা করতেছে? বিএনপিকে একসময় আফসোস করতে হবে, আবার বিরোধী দলে গেলে আবার এগুলোর জন্য সংগ্রাম করতে হবে। কিন্তু এখন সংস্কার করার যে সুযোগটা, ঐতিহাসিক সুযোগ, বিএনপি 2/3 মানুষ ম্যান্ডেট দিয়েছে, বিরোধী দলের সহযোগিতা পাচ্ছে, কিন্তু এই যে একটা নতুন বাংলাদেশ তৈরি করার যে সুযোগটা, এটা যদি মিস করে তাহলে অদূর ভবিষ্যতে পস্তাইতে হবে। জাতিকেও আমাদেরকে এটার জন্য খেসারত দিতে হবে। এই গণ অভ্যুত্থানে যারা তাদের এই প্রত্যাশার সাথে বেইমানি করার কারণে বিএনপি যুব সমাজের কাছে, তরুণ সমাজের কাছে একটা কাঠগড়ায় দাঁড়াবে। এবং আমি মনে করি বিএনপি সবসময় হচ্ছে যে জল খায়, ঘোলা করে খায়, বাধ্য হয়। এই যে 91 সালে তত্ত্বাবধায়ক, আপনি জানেন যে জামাত ইসলামী নিঃশর্ত সমর্থন, বিএনপি আওয়ামী লীগ 8টা মন্ত্রণালয় দেওয়ার কথা বলেছিল সেই সময়। জামাত ইসলামের গোলাম আজমের কাছে তাদের রাষ্ট্রপতি বানানোর জন্য, সমর্থনের জন্য পা দিয়ে সালাম করছে। কিন্তু জামাত ইসলামী এই আওয়ামী লীগের এই চরিত্র, ফেসিবাদী চরিত্র, আধিপত্যবাদীদের সাথে তাদের মাখামাখি, এই কারণে জাতিকে রক্ষা করার জন্য নিঃশর্ত সমর্থন দিয়ে বিএনপিকে সরকার গঠন করার সুযোগ দিয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে যে তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করলো, যে সংস্কারের ত্রিদলীয় রূপরেখা হলো, সংস্কারের হলো, সেগুলো ভুলে গেল এবং তারা আগের সিস্টেমে আবার ক্ষমতায় থেকে নির্বাচন দেওয়ার
জন্য যখন চেষ্টা করলো, তখন জামাত ইসলামী কিন্তু বাধ্য হয়ে সংসদ থেকে পদত্যাগ করে রাজপথে এসে আন্দোলন করতে বাধ্য হলো। এবং সেই আন্দোলনের প্রথম আওয়ামী লীগ একসাথে মানে জামাতের সাথে আন্দোলন করবে না বা জামাতের সাথে তত্ত্বাবধায়কের সাথে তারা একমত না, কিন্তু যখন দেখলো যে উপায় নাই, তখন আওয়ামী লীগও এসে জামাতের সাথে শরিক হলো এবং আন্দোলন মানে হলো উম, বেগবান হলো, তীব্র থেকে তীব্রতর হলো। তখন কিন্তু বিএনপি বাধ্য হয়েছে এই তত্ত্বাবধায়ককে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য। কিন্তু যদি সংসদে জামাত থাকতে, সবাই থাকতে, যদি সেই ইয়েটা আলোচনার মাধ্যম দিয়ে যদি প্রয়োজনীয় ত্রুটি বিচ্যুতি দূর করে যদি সেটাকে সংবিধান সংস্কার করতে মানে সংশোধন করে নিত, তাহলে কিন্তু 96 সালে 2টা নির্বাচন করা লাগতো না এবং বিএনপিকে ক্ষমতা থেকে যাওয়া লাগতো না, জামাত ইসলামীকে আওয়ামী লীগের সাথে আন্দোলন করা লাগতো না বা বিএনপি বিরুদ্ধে আন্দোলন করা লাগতো না। এই যে আওয়ামী লীগকে 21 বছর পরে ক্ষমতায় আসার সুযোগটা করে দিল বিএনপি এবং সেটার খেসারতে জাতি দিল পরিপূর্ণভাবে। জামাতের নেতৃবৃন্দের ফাঁসি হলো, বিএনপি নেতৃবৃন্দের ফাঁসি হলো, খালেদা জিয়া কারাগারে দুঃখে দুঃখে মানে হচ্ছে শেষ পর্যন্ত এতে বাইরে এসে গণঅভ্যুত্থানের কারণে বাইরে আসতে পারছে না, কারাগারে যাইতে হইতো। এবং হচ্ছে তারেক রহমান বিদেশে ছিল 17 বছর, দেশে আসার সুযোগ হয় নাই, কোকো মারা গেল। এই যে পুরো বিরোধী দল এবং জাতিকে যে খেসারত দিতে হলো, এটা তো বিএনপির এই একরোখা ভাব এবং এই না শোনার কারণে আজকেও জনগণের 69% মানুষের মতামত, বিরোধী দল বিরোধী জোটের মতামতকে উপেক্ষা করে বিএনপি যদি সেই জায়গায় বহাল থাকে এবং এটার সুযোগ যদি আওয়ামী লীগ গ্রহণ করে, তাহলে এই জাতির কাছে গণঅভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার, যারা তরুণ সমাজ, তাদের কাছে কিন্তু বিএনপি ঐতিহাসিকভাবে দায়ী থাকবে এবং এই খেসারত বিএনপিকে যুগ যুগ ধরে দিতে হবে, আমাদেরকে হয়তো দিতে হবে। এই যারা বিপ্লবী, আমরা যারা শেখ হাসিনার পতনের জন্য ভূমিকা রেখেছি, যারা মানে সমন্বয়ক ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, সবাইকে হয়তো দিতে হবে। কিন্তু এটার জন্য এই মানুষের যে আস্থা রেখেছে বিএনপির উপর, আর আস্থার প্রতিফলন যদি বিএনপি ঘটাতে না পারে, বিএনপি যদি মানে এই পথে হাঁটে এবং এরপর যদি আবার বিরোধী দল রাজপথে আন্দোলন শুরু করে, সেখানে আসি আওয়ামী লীগ শরিক হয়, আবার যদি সেই আগের অবস্থা তৈরি হয়, সেটার জন্য জাতি বিএনপি ক্ষমা করবে না। আমি মনে করি এখনও সুযোগ আছে, বিএনপি সরকার বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে এই সংস্কারটা বাস্তবায়ন করা এবং হচ্ছে যে গণভোটের রায় বাস্তবায়ন করা, সংবিধান সংস্কার পরিষদ করে দেশটাকে যদি সুন্দর করে। আজকে দেখেন আমাদের পরে, আমাদের কাছাকাছি সময়ে স্বাধীন হয়ে আজকে সিঙ্গাপুর, এরা ছোট একটা রাষ্ট্র পৃথিবীতে এখন, তা আমাদের দেশের মন্ত্রী এমপিরা সেখানে চিকিৎসা করার জন্য যায়, লজ্জাও লাগে না। এরকম একটা হাসপাতাল আমাদের বাংলাদেশে করতে পারে না, এরকম একটা ব্যবস্থা তৈরি করতে পারে না। আজকে আমাদের লোক মালয়েশিয়া যায় কাজ করার জন্য, কিন্তু মালয়েশিয়া শ্রম বাজার, কিন্তু আমরা কেন সেই ব্যবস্থাটা তৈরি করতে পারি না? আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ, আমাদের যে সম্ভাবনা, ম্যান পাওয়ার, আমাদের জিও পলিটিক্যাল যে স্ট্র্যাটেজি, আমাদের বঙ্গোপসাগর, আমাদের যে প্রাকৃতিক সম্পদ, এগুলোকে কাজে লাগিয়ে আমাদের 18 কোটি মানুষের 36 কোটি হাতকে যদি আমরা কর্মক্ষম করে গড়ে তুলতে পারি এবং এই যে বিশাল মার্কেট, এটাকে যদি আমরা কারো কাছে বর্গা না দিয়ে মানে হচ্ছে স্বাধীন সার্বভৌমভাবে আমরা যদি আমাদের পররাষ্ট্রনীতি আমরা যদি নির্ধারণ করতে পারি এবং দেশপ্রেমিক এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব, লিডারশিপ আজকে যদি বাংলাদেশ পায়, বাংলাদেশ পৃথিবীতে উন্নত একটা রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমরা মনে করি সেই স্বপ্ন দেখে আমরা আন্দোলন করি এবং সামনের দিকে এগিয়ে যাব, বেঁচে আছি এবং এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ মাহফুজ ভাই, আপনি দীর্ঘ সময় দিয়েছেন এবং আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা রাজনীতির মাঠে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে, আপনি সেই অভিজ্ঞতা, হয়তো অনেক গল্প, অনেক আসলে অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি এসছেন। সব আসলেই আমাদের এই সংক্ষিপ্ত 1-2 ঘন্টায় বলা সম্ভব না, কিন্তু তার মধ্যেও আপনি যে আলোকপাত করেছেন, নিশ্চয়ই আমাদের দর্শকরা অনেক বেশি কানেক্ট করতে পারবেন সেই সময়গুলোকে, যে সময়গুলোতে আসলে ফ্যাসিবাদ বাংলাদেশে ছিল। আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ ইনোভাটককে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের কথা কখনো মিডিয়াতে আসবে, আমাদের এই নতুন বাংলাদেশ দেখবে, এটা আমরা একসময় স্বপ্ন দেখিনি, কল্পনা করিনি। বেঁচে থাকবে এটাই আমাদের জন্য অবিশ্বাস্য ছিল। তো সেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন, আল্লাহর প্রতি শুকরিয়া এবং ইনোভাটককে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রদর্শক, আমরা এতক্ষণ উপভোগ করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং শাহবাগ থানা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের
অভিজ্ঞতার আলোকে এবং একই সাথে তিনি জুলাই অভ্যুত্থানে যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে রাজপথে স্লোগান তুলেছেন, যেভাবে কারফিউ ভঙ্গ করে এদেশকে মুক্ত করবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেই গল্পগুলো আমাদের আজকের এপিসোডে উঠে এসেছে। আশা করছি নিশ্চয়ই আমাদের আজকের এপিসোডটি অনেক বেশি উপভোগ করছেন এবং অনেক তথ্য আমাদের আজকের এপিসোড থেকে আপনারা জানতে পেরেছেন। এপিসোডটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।